আচ্ছা স্যার, আমার অলরেডি আমার কথা অনেকগুলো বলে ফেলছে, যার জন্য স্যারকে ধন্যবাদ। আচ্ছা ইউসুফ ভাই, যেহেতু আপনার সাথে এটা হচ্ছে আমাদের মোটামুটি অনলাইন যেহেতু হয়েছে, তা আপনাকে অফলাইনে তো আমরা খুব একটা ভালো করে পাই নাই, যেহেতু আমি নিজেও বর্তমানে একজন ছাত্র গ্রিন ইউনিভার্সিটি টেক্সটাইল ডিপার্টমেন্টের। তো সেক্ষেত্রে এখন আপনি যেহেতু চায়নাতে আছেন এবং কি উহানে আপনিও পড়েছেন, তো আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা এবং কি অনেক শিক্ষার্থীরই ইচ্ছা আছে যে টেক্সটাইল পড়ে উহান ইউনিভার্সিটিতে ইনভলভ হওয়া। তো সেক্ষেত্রে বর্তমানে উহানে পড়াশোনা প্লাস সেখান থেকে কিভাবে আমরা, আপনি যেহেতু উহান পড়াশোনা শেষেই ওখানে একটা জবের সাথে যুক্ত আছেন, তো আমরাও হ্যাঁ, হ্যাঁ। কিভাবে হায়ার স্টাডিজ এর সাথে সাথে কিভাবে এই অপরচুনিটি নিতে পারি, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, আচ্ছা, চায়নার স্কলারশিপ আসলে আমি দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ওয়ান টেক্সটাইল আর একটা চায়নার টোটাল ইউনিভার্সিটি যেটা আছে। প্রথমে আমি ওয়ান টেক্সটাইলটা বলি। ওয়ান টেক্সটাইলের সাথে যেহেতু আমাদের গ্রিনের এমওইউ করা আছে। হ্যাঁ হ্যাঁ, হুম। বলো, তুমি বলো। হ্যাঁ, যেহেতু এমওইউ করা আছে, সো আমাদের যারা গ্রাজুয়েট হবে তারা খুব ইজিলি আর কি ওয়ান টেক্সটাইলি মাস্টার্স প্রোগ্রামে যুক্ত হতে পারবে। আহ, এজন্য আমাদের যেটা করা লাগে, আমাদের এখানে প্রথমে যেটা করা লাগে, আমাদের গ্রিন ইউনিভার্সিটিতে টোটাল স্কলারশিপ প্রসিডিওরটা ম্যানেজমেন্ট করা হচ্ছে আমাদের সিরাজুল মুনিরা ম্যাম। সো আমাদের সিরাজুল মুনিরা ম্যামের সাথে যোগাযোগ রাখতে হবে যদি স্কলারশিপ পেতে চাই বা স্কলারশিপে আবেদন করতে চাই। আর ওখানে চায়নায় যেটা হয়, প্রত্যেক বছর ওয়ান টেক্সটাইল থেকে একজন করে আর কি রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করা হয়। গ্রিনের জন্য একজন করে রিপ্রেজেন্টেটিভ। সো তারা সব ইনফরমেশনটা সিরাজ মুনিরা ম্যামকে পাস করে, কখন স্কলারশিপ আবেদন করতে হবে, কখন কতজন স্টুডেন্ট নিবে আর কি, সবকিছু সিরাজুল মুনিরা ম্যামকে পাস করে ওয়ান টেক্সটাইল থেকে একজন রিপ্রেজেন্টেটিভ। এখন যে আছে আহ, উনি হচ্ছে আমাদের বড় ভাই, 1103 ব্যাচের। অলরেডি ওয়ান টেক্সটাইলে অ্যাপ্লিকেশন প্রসিডিওর শুরু হয়ে গেছে। এবার যেটা হয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশন। লাস্ট সাবমিটের ডেট হয়তো বা মার্চ মাস পর্যন্ত থাকে। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিটের ডেটটা থাকে। আর অ্যাপ্লিকেশনের ফাইনাল রেজাল্টটা পাবলিশ হয় অ্যাবাউট জুন আর জুলাই মাসে, জুন আর জুলাইতে। সো অ্যাপ্লিকেশনের জন্য যেটা লাগে, গ্রাজুয়েট হতে হবে, দুইটা রিকমেন্ডেশন লেটার লাগবে। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের যে কোনো স্যারের দুইটা স্যারের রিকমেন্ডেশন লেটার লাগবে। আর যেটা লাগে, একটা সিভি লাগবে, এই আর কি। আর যদি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে, যেমন আইএলটিএস বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এই দুটা থাকলে সব থেকে ভালো হয় স্কলারশিপ পেতে, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পেতে। ও, এখন ওয়ান টেক্সটাইলেতে আবার দুইটা স্কলারশিপ অফার করে। একটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, একটা ওয়ান টেক্সটাইল প্রেসিডেন্ট স্কলারশিপ। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে যেটা সুবিধা, এখানে টিউশন ফি ফ্রি, টিউশন ফি ফ্রি থাকে, তারপর অ্যাকোমোডেশন ফ্রি থাকে। আর মান্থলি এরা 3000 আরএমবি করে, চাইনিজ 3000 আরএমবি করে দেয়, যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় 40,000 টাকা করে মান্থলি। এটা হচ্ছে থাকা খাওয়া খরচের জন্য আর কি। সো এটা সিএসসি স্কলারশিপ, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পেলে এই মান্থলি 3000 আরএমবি করে পাওয়া যায়। আর যেটা প্রেসিডেন্ট স্কলারশিপ, এটাতে হচ্ছে টিউশন ফি ফ্রি থাকে, আর আর যেটা থাকে অ্যাকোমোডেশন ফ্রি। এরা মানে খাওয়ার জন্য যে স্টাইপেন্ড, এটা দেয় না। সো প্রেসিডেন্ট স্কলারশিপ এন্ড চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের পার্থক্য হচ্ছে এই দুইটাই। সো তাহলে কোনো যদি স্কলারশিপ জানি, আর কোনো স্কলারশিপ নাই, শুধুমাত্র অ্যাকোমোডেশন আর হলো টিউশন ফি ফ্রি, আর কোনো টাকা দেয় না? না, প্রেসিডেন্ট স্কলারশিপে কোনো টাকা দেয় না, কিন্তু চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পাইলে মান্থলি 3000 আরএমবি, ও যেটা আচ্ছা, 40,000 না না টাকা। না, সেটা বুঝতে পেরেছি। তাহলে জি যদি কেউ যেতে চায়, মনে করো এই ওয়ান টেক্সটাইলের যে প্রেসিডেন্ট স্কলারশিপ, সেই স্কলারশিপে গেলে জি তার খাওয়ার টাকাটা দেশ থেকে নিতে হবে। জি জি, তার ও, খাওয়ার টাকা দেশ থেকে নিতে হবে। আচ্ছা, এখানে কাজ করার কোনো সুযোগ নাই স্টুডেন্ট থাকা অবস্থায়। ওকে। আচ্ছা, সো এখন বলো দেশ তো থেকে নিতে হবে। খেতে হলে এই মিনিমাম কত টাকা হলে চলে? মান্থলি 10,000 টাকা, বাংলাদেশি 10,000 টাকা হলে এখানে খুব ভালোভাবে থাকা যাবে। আচ্ছা আচ্ছা, খাওয়া খরচ দিয়ে, তারপরে নিজের পার্সোনাল খরচ দিয়ে 10,000 টাকা হলে মান্থলি খুব ভালোভাবে থাকা যাবে। আচ্ছা, ঠিক আছে। আ- ওকে, আর গো টু নেক্সট। হ্যাঁ, এখন এই দুইটা স্কলারশিপ, সো সিএসসি স্কলারশিপ পেতে গেলে এখানে প্রোফাইলটা একটু হাই থাকা লাগবে। যেমন আইএলটিএস করা থাকলে খুব ভালো হয়। কারোর যদি পাবলিকেশন থাকে, সেক্ষেত্রে স্কলারশিপ পাওয়াটা খুবই ইজি চায়নাতে, কারণ পাবলিকেশনটাকে এরা খুবই গুরুত্ব দেয়।
কারো যদি কোনো পেপার পাবলিকেশন থাকে সেক্ষেত্রে সিএসসি স্কলারশিপটা পেতে খুবই কাজে দেয়। আর প্রতি বছরই গ্রিন ইউনিভার্সিটিতে এরা 2 থেকে 3 জনকে কোটা দেয় আর কি, যে 2 থেকে 3 জনকে এরা স্কলারশিপ দেবেই। কিছু না দিলে প্রেসিডেন্ট স্কলারশিপ দেবে, সিএসসি না দিলেও প্রেসিডেন্ট মাস্ট 3 জন বা 2 জন পাবে গ্রিন ইউনিভার্সিটি। সো কেউ যদি অ্যাপ্লিকেশন করে বা খুব ইচ্ছা থাকে অবশ্যই সে ওয়ান টেক্সটাইলে আসতে পারবে। এখন আসি বাকি যে ইউনিভার্সিটি গুলো আছে চায়নাতে। চায়নাতে অনেক টেক্সটাইল ইউনিভার্সিটি আছে এবং খুব ভালো ভালো ইউনিভার্সিটি চায়নাতে আছে। যেমন দংহুয়া ইউনিভার্সিটি খুবই ভালো মানের একটা ইউনিভার্সিটি, শুধু চায়না বলে এটার নামটা নাই, শুধু চায়না বলে, কিন্তু পাবলিকেশন বলেন আর যাই বলেন ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কিছুদিন আগে একটা অ্যাড ছিল যে পাবলিকেশনে ফার্স্ট হয়েছে এই দংহুয়া ইউনিভার্সিটি। খুবই ভালো মানের একটা ইউনিভার্সিটি টেক্সটাইলের জন্য। সো এইসব স্কলারশিপে আসতে হলে দুই ভাবে আসা যায় এই ইউনিভার্সিটিতে। একটা হচ্ছে প্রতি বছর বাংলাদেশের চায়না এম্বাসি আর বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমে 50 থেকে 60 জনকে স্কলারশিপ দেওয়া হয়। এটা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, কিন্তু এটা টোটালি ডিল করে হচ্ছে বাংলাদেশের চায়না এম্বাসি আর শিক্ষা মন্ত্রণালয়। এবারও গত 2 দিন আগে স্কলারশিপের সার্কুলারটা হয়েছে। এবার তারা 53 জনকে নিবে। এই 53 জন হচ্ছে পিএইচডির জন্য, মাস্টার্সের জন্য এবং ব্যাচেলরের জন্য। টোটালি 53 জন তারা নিবে। সো এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওর যেটা, এটাকে বলে হচ্ছে সিএসসি এ টাইপ স্কলারশিপ। আর সিএসসি বি টাইপ যেটা, সেটা হচ্ছে ডিরেক্টলি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়। সেখানে কোনো শিক্ষা মন্ত্রণালয় না, কোনো এম্বাসি না, ডিরেক্টলি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়। ওই অ্যাপ্লিকেশন গুলো ইউনিভার্সিটিতে সিলেক্ট হলে তারপরে চায়না গভর্নমেন্টকে ফরওয়ার্ড করে। আর বাংলাদেশের ওই শিক্ষা মন্ত্রণালয় থেকে সিলেক্ট হলে সেটা আবার চায়না গভর্নমেন্টকে ফরওয়ার্ড করে। সো সিএসসি এ টাইপ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে হলে ওখানে শিক্ষা মন্ত্রণালয়ের একটা লিংক আছে, ওই লিংকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। পরবর্তীতে হার্ড কপি সচিবালয়ে জমা দিতে হবে। ওখানে সবকিছু আছে। যদি কেউ ইন্টারেস্টেড হয় তাহলে আমি সার্কুলারটা দিয়ে দিব, পিডিএফটা আমি দিয়ে দেব। এটা গেল হচ্ছে চায়নার সিএসসি স্কলারশিপ এ টাইপের, বাংলাদেশের গভর্নমেন্ট এবং চায়না এম্বাসির মাধ্যমে অ্যাপ্লিকেশনের জন্য। আচ্ছা, আর আর একটা হচ্ছে মাঝখানে ডিরেক্ট। শোনো, মাঝখানে একটা কথা বলে নেই। এই জি নাজমুল, তুমি তাহলে এই সানির কাছ থেকে ওই যে পিডিএফ সার্কুলারটা নিয়ে নিবা, নিয়ে এটা আমাদের টাইমলাইনে, এই গ্রিনের টাইমলাইনে দিয়ে দিবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, হ্যাঁ, good. আর যেটা ডিরেক্টলি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য, এখানে হচ্ছে অনেক সিট, মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে 20 জন 25 জন 30 জন করে নেয় ফরেনার স্টুডেন্ট। সো অনেক সিট। আর সো এখানে দেখা যাচ্ছে যদি 4টা থেকে 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা হয়, ইজিলি একটা স্কলারশিপ হয়ে যায় 4-5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারলে। এখন এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওর যেটা, এটা প্রথমে যেটা করতে হয়, সিএসসির একটা ওয়েবসাইট আছে, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে সিএসসি, চাইনিজ স্কলারশিপ কাউন্সিল। এই ওয়েবসাইটে যে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, সেই অ্যাকাউন্টে প্রত্যেকটা স্টুডেন্টের ইনফরমেশন আর ডকুমেন্টস আপডেট করতে হয়। দেওয়ার পরে তারা একটা মানে সাবমিট করার পরে একটা পিডিএফ দেয় আর অ্যাপ্লিকেশন নাম্বার দেয়। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা নিয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আবার একটা অ্যাপ্লিকেশন করতে হয়। এই সিএসসি নাম্বারটা দিয়েই অ্যাপ্লিকেশনটা করতে হয়। পরবর্তীতে ইউনিভার্সিটি সিলেক্ট করে কতজন অ্যাপ্লিকেশন করলো, কার প্রোফাইল কি, কার ডকুমেন্টস কি, এগুলো দেখে সিলেক্ট করে দেয়। সিলেক্ট করার পরে এরা আবার এই ডকুমেন্টসটা চাইনিজ গভর্নমেন্টকে দেয়। সো দেখা যাচ্ছে 4টা-5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে একটা ইউনিভার্সিটিতে ইজিলি পাওয়া যায়। শুধু ওয়ান টেক্সটাইলের জন্য বসে না থেকে আরো যদি কারো ইচ্ছা থাকে এরকম আরো 3টা-4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে খুব ইজিলি। আর যেহেতু সিএসসি স্কলারশিপে মান্থলি 3000 আরএমবি করে, সো 40,000 টাকা পাওয়া যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ 10 থেকে 15,000 টাকা খরচ করলেই এনাফ, আর বাকি টাকাটা সেভিংস করা যায়। কেউ যদি চায় যে সেভিং করবে, অবশ্যই ইজিলি সেভিং করতে পারে। আর ডকুমেন্ট যেগুলো লাগে সব সেম, ওয়ান টেক্সটাইলেও যা লাগবে এখানেও সেম। রিকমেন্ডেশন লেটার লাগবে দুইটা প্রফেসরের থেকে 2টা রিকমেন্ডেশন লেটার। কারো গ্রাজুয়েশন সার্টিফিকেট মাস্ট লাগবে। তারপরে কারো যদি আইএলটিএস থাকে, পেপার পাবলিকেশন থাকে, এগুলো সাবমিট করলেই হবে ইজিলি। এখন আমি যদি কেউ লিঙ্ক গুলা চাই বা ডকুমেন্টস চাই আমি দিতে পারবো। আর আমার এক্সপিরিয়েন্সটা এবার শেয়ার করি। আমি তো ইজিলি আসছি ওয়ান টেক্সটাইলে গ্রিনের মাধ্যমে, গ্রিন আমাকে সিলেক্ট করে দিয়েছে, তারপরে আমি আসতে পারছি, এর জন্য গ্রিনের কাছে আমি কৃতজ্ঞ।
আর বেসিক্যালি সিরাজুল মুনিরা ম্যাম আমাকে অনেক হেল্প করছে, তার জন্য তার কাছেও আমি কৃতজ্ঞ। এখন এখানে আসার পরে আমি আসছিলাম প্রেসিডেন্ট স্কলারশিপে, আমাদের ওই সময় সিএসসি স্কলারশিপটা ছিল না, প্রেসিডেন্ট স্কলারশিপে। সো আমার বাড়ি থেকে টাকা এনে এখানে চলা লাগছে। তারপরে কোর্স ডিউরেশন এখানে 2 বছরের। তা দেখা যাচ্ছে 1 বছর 7 থেকে 8 মাস পরে চাকরিতে শুরু করা যায়, মানে 4 মাস থাকতে আমি চাকরিতে শুরু করে দিয়েছিলাম চাকরি। আর চাকরিটা এখানে পাওয়া যায়, ইজিলি পাওয়া যায়, কিন্তু চাকরি এখানে সবই সেলস রিলেটেড। আমিও সেলসে আছি, আমার কাজ হচ্ছে মোজা সেল করা বা কাপড় চোপড় এইসব, আমি এখন সেলসে আছি। আমার এখন তাহলে ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলো। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ এখানে তো মাস্ট চাইনিজ লাগবে। চাইনিজ, কারণ এখানে তো অধিকাংশ ইংলিশ পারে না, অধিকাংশ মানুষই এখানে ইংলিশ পারে না। সো চাইনিজটা জানা লাগবে। চাইনিজটা যদি কেউ আসতে চায় বা ওখান থেকেই প্র্যাকটিস করতে পারে। গ্রিনে একটা প্রোগ্রাম ছিল চাইনিজ ল্যাঙ্গুয়েজের, সো ওখান থেকেই কেউ যদি প্র্যাকটিস করতে পারে, এখানে এসে মাস্ট লাগবে। কেউ জব করতে চাইলে অবশ্যই তার চাইনিজ জানা লাগবে। তুমি কিভাবে শিখছো সেটা বলো। আমি এখানে আসার পরে আমাদের এখানে 2টা কোর্স থাকে চাইনিজের, এখানে মাস্ট করা লাগবে 2টা কোর্স। সো ওই ওখান থেকেই, আর বাকিটা প্র্যাকটিস, মানুষের সাথে কথা বলতে হবে, এইভাবেই এখানে আসার পরে শিখছি। আমি বাংলাদেশ থেকে কোনো কিছু শিখি নাই, তার তবে মানে চাইনিজ জানা থাকলে। তোমাদের ওই মাস্টার্স এর কোর্সেই 2টা কোর্স ইনক্লুড করা আছে, ল্যাঙ্গুয়েজ কোর্স না? জি 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 জি, এখানে চাইনিজ প্রত্যেক ইউনিভার্সিটিতে আপনার 2টা করে কোর্স আছে। এখানে আসলে তার চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, চাইনিজ কালচারের একটা কোর্স আছে, আচ্ছা। চাইনিজ কালচার জানা আর লাগবে। তোমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে পড়াশোনার মিডিয়াম কি? এই ইংলিশ, ইংলিশ। মাস্টার্সে সবই ইংলিশ, কিন্তু ব্যাচেলরে ইংলিশ পাওয়া যায় না, ব্যাচেলরে চাইনিজ করা লাগে। প্রফেসররা কি লেকচার ইংলিশে দেয় না চাইনিজে দেয়? হ্যাঁ হ্যাঁ, ইংলিশে, মাস্টার্সে ইংলিশে, মাস্টার্স পিএইচডি সব ইংলিশে এখানে, কিন্তু ব্যাচেলরে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি চাইনিজে। ইয়েস, ঠিক আছে, ওকে। এসব ওইখানে সিজিপিএ কতটা বেরি করে বা কত সিজিপিএ হইলে অ্যাপ্লাই করা যায়? সিজিপিএ আসলে এভাবে কোথাও মেনশন করা থাকে না, 3 আপ হলেই হয়, কিন্তু সিজিপিএ ভ্যারি করে ওই সময় যখন দেখা যাচ্ছে স্কলারশিপ আছে 5 জন 5টা, কিন্তু অ্যাপ্লিকেশন 10 জন, তখন যে সিজিপিএ ভ্যারি করে। অবশ্যই যাদের ভালো সিজিপিএ, যাদের ভালো প্রোফাইল তাদেরকে নিবে, কিন্তু কোন ইউনিভার্সিটিতে সার্কুলারে কখনোই মেনশন করে না যে সিজিপিএ কত লাগবে। আচ্ছা, এবার কোশ্চেন এন্ড আনসার। তোমরা কেউ কোশ্চেন করলে এই রিলেটেড সানি আনসার দিবে। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। আমি হাসিব 193 ব্যাচ। ভাইয়া, এখানে যে সিজিপিএ ব্যাপারটা, এটা কি তাহলে লটারির মতো করে ব্যাপারটা? না, লটারির মতো না, আমি যেটা বললাম যে সিজিপিএ 3 আপ হলেই পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটি বা ইয়াতে অ্যাপ্লাই করার যোগ্যতা থাকে মোটামুটি। অধিকাংশ ইউনিভার্সিটি এটাই মেনটেন করে যে 3 আপ। এখন সিলেক্টেড হওয়া না হওয়া টোটালি ডিপেন্ড করে প্রতিদ্বন্দ্বীর, মানে অপোজিটে কে আছে তার প্রোফাইলের উপরে। কারো দেখা যাচ্ছে সিজিপিএ খুব ভালো কিন্তু পেপার নাই, পাবলিকেশন নাই, আবার কারো দেখা যাচ্ছে খুব ভালো জার্নালে 2-1টা পাবলিকেশন আছে, অবশ্যই তাকে নিবে, তখন আর সিজিপিএ দেখবে না। কারো দেখা যাচ্ছে আইএলটিএস করা আছে, তাকে দেখবে। এখানে একটা আবার কথা বলি, তাহলে আলটিমেটলি জিনিসটা দাঁড়ালো তোমার সিজিপিএ ভালো থাকতে হবে। কারণ হ্যাঁ, মনে করো গ্রিন থেকেই 10 জন অ্যাপ্লিকেশন করছে, কিন্তু নিবে হ্যাঁ 5 জনকে, তো যেই 5 জনের অবশ্যই, সবচেয়ে ভালো সিজিপিএ ওই 5 জনকে নিবে। হ্যাঁ, কারণ আমাদের তো আসলে পাবলিকেশন থাকে না, আমাদের ওই সিজিপিএ দেখেই একটা স্টুডেন্টকে বিচার করা লাগে যে কে ভালো। এজন্য সিজিপিএ অবশ্যই ভালো থাকা লাগবে। আর যদি এক্সট্রা কারিকুলার কোনো কিছু থাকে, যেমন আইএলটিএস বা অন্যান্য বিভিন্ন কাজের দক্ষতা, এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এগুলো থাকলে এগুলো তো প্রোফাইলটা রিচ হয় আর কি। যেমন যে রাব্বির মতো ডিবেটার হলো, কিন্তু এগুলো কিন্তু প্রোফাইল রিচ করে। হ্যাঁ হ্যাঁ, স্যার তো খুব ভালো জানে, স্যার তো পিএইচডি করছেন, না না, অবশ্যই আমার থেকে অনেক অভিজ্ঞতা আপনার। ভালো খেলাধুলা থাকলে সেটাও ইম্পর্টেন্ট। জি জি, মানে ভাইয়া বাহ্যিক এক্সপিরিয়েন্স এটা মাস্ট আর কি? হ্যাঁ হ্যাঁ, না, বাহ্যিক এক্সপেরিয়েন্স মাস না, সিজিপিএ আর আইএলটিএস এই দুটো থাকলে তোমার মোটামুটি 80% শিওর হয়ে যেতে পারবা যে তুমি স্কলারশিপটা পাবা। তারপর যদি মনে করো তুমি ভালো একজন খেলোয়াড় হও, ভালো একজন সিঙ্গার হও, ভালো একজন ডিবেটার হও, সেক্ষেত্রে এটা 90% চলে যাবে। স্যার, আইএলটিএস এর মার্কটা কেমন? আইএলটিএস এ সাধারণত সানি কি বলে জানি না, 5.5 থেকে উপরে হইলেই চলে। হ্যাঁ হ্যাঁ, চায়নাতে মোটামুটি 6 হলেই খুব ভালো ধরে এরা, মোটামুটি 6 হলেই এরা মানে ভালো, খুব ভালো মানের
ইংলিশ পারে বা এরকমই ধরে, ধরে কারণ নেয়। এরা তো ইংলিশ পারে না। সো 6 হলেই হবে। ভাইয়া মানে এই যে এসএসসি বা ইন্টার এইসবের রেজাল্ট কি ভ্যারি করে? না না, এগুলো দেখে না। তো এখানে আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, বিশ্বের কোনো দেশেই এসএসসি ইন্টারের রেজাল্ট দেখে না, শুধু বাংলাদেশ দেখে, হ্যাঁ হ্যাঁ, আমেরিকাতেও দেখে না। এগুলো দেখবেও না। অ্যাপ্লিকেশনের যেখানে ফর্ম পূরণ করতে হয় ওখানেও নাই এসএসসি ইন্টার বলে কোনো কিছুই নাই। ওখানে শুধুমাত্র তোমার থাকবে আন্ডারগ্রেড, মাস্টার্স এইসব রেজাল্ট থাকে, আর এর নিচের রেজাল্ট থাকে না। ধন্যবাদ সানি ভাইয়া, ধন্যবাদ শরীফ স্যার। আচ্ছা, আর কার কোনো ধন্যবাদ। কোশ্চেন আছে? যেমন রবিউল হুসাইন, বলো। আসসালামু আলাইকুম সানি ভাই, চিনতে পারছেন? ওয়ালাইকুম সালাম। ভাই রাকিব আমি ভাই? ভাই চিটাঙের রবিউল ও আচ্ছা, চট্টগ্রামের ভাই, চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এইও, ঠিক আছে ভাইয়া। যেটা হচ্ছে যে আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে আমি যদি ভাই ধরেন চায়নাতে গেলাম, মাস্টার্স প্রোগ্রাম শেষ, তো আমি কি জি। অন্য কোনো ইউরোপ বা আর কি আপনার ইউরোপের দিকে কি সেটেল হতে পারবো আর কি মুভ করতে এখন পারবো? এখন এটা অবশ্যই পারা যায়। চায়নাতে যেটা সব থেকে ভালো সুযোগ সেটা হচ্ছে এখানে কিছু পেপার পাবলিকেশন অবশ্যই করা যায়, কারণ এরা গবেষণা নির্ভর এখানে পড়াশোনাটা। এখানে মুখস্থ বিদ্যা বা রিটেন কোনো কিছু নাই, ল্যাবে কাজ করতে হবে, পাবলিকেশন হবে। আর বাইরে অ্যাপ্লিকেশন করার জন্য পাবলিকেশন মাস্ট লাগে। সো এখানে যদি কেউ মাস্টার্স করতে চায় তার জন্য অনেক বড় সুযোগ যে বাইরের অ্যাপ্লিকেশন প্রসিডিওর কমপ্লিট করার জন্য, কারণ দুই একটা পাবলিকেশন হলে অবশ্যই পিএইচডি বা অন্য হায়ার স্টাডিজে অ্যাপ্লাই করা খুব ইজি হয়। সো এখানে আমাদের যারা আছে বা যারা আগে করছে তাদের ভিতরে বলি, আমাদের গতবার একটা ভাই মানে আমাদের ওয়ান টেক্সটাইলি ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে পিএইচডি করতে গেছে। উনি হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ছিল, এখন ম্যানচেস্টারে আছে। এর আগে একটা ভাই ইউনিভার্সিটি অফ বোরাস সুইডেনে গেছে। এরকম আমাদের যুক্তরাষ্ট্রে, কানাডা, সুইডেন, ইউরোপ অনেক কান্ট্রিতে মানে এখানে মাস্টার্স করছে, এখন বর্তমানে পিএইচডি করতেছে। সো এটা টোটালি ডিপেন্ড করবে নিজের উপরে। ইউনিভার্সিটি মানে রিসোর্স দিবে, ল্যাব দিবে, অনেক সুযোগ সুবিধা দিবে। এখন আপনি কিভাবে সবকিছুকে ম্যানেজ করবেন, আপনি কিভাবে চাচ্ছেন, এই আর কি নিজের উপরে পুরোটাই আর কি ডিপেন্ডস করে। করা যাবে, থ্যাংক ইউ। ইউরোপে যাওয়া যাবে, অস্ট্রেলিয়া যাওয়া যাবে, যেখানেই চান আপনি, যেখানেই যাবেন সেখানেই যেতে পারবেন, কিন্তু আপনার উপরে টোটালি। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ ফর ইউর ইম্পর্টেন্ট অ্যাডভাইস। আচ্ছা ভাই ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা। জি, ভাইয়া হচ্ছে যে মাস্টার্সের জন্য কোন কোন সাবজেক্ট গুলা আসলে সাবজেক্ট কি ইউনিভার্সিটি থেকে দেওয়া হয় নাকি আমরা নিজেদেরকেই অ্যাপ্লাই করতে হয়? মাস্টার্সের জন্য এখানে টেক্সটাইল ডিপার্টমেন্ট আছে, ডাইং অ্যান্ড ফিনিশিং ডিপার্টমেন্ট যেটা কেমিক্যাল বলে, কেমিক্যাল অ্যান্ড কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং, আর আছে ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এরকম অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। এখন এগুলা আপনি চাইলেই অ্যাপ্লিকেশন করতে পারেন, কিন্তু আপনি কনসাল্ট করতে পারেন এখানে যে রিপ্রেজেন্টেটিভ থাকবে। প্রত্যেক বছর তো রিপ্রেজেন্টেটিভ চেঞ্জ হয়, আপনার অ্যাপ্লিকেশন গুলা সেই প্রসেস করবে। আমাদের গ্রিনারি স্টুডেন্ট সেই প্রসেস করবে, তার সাথে কথা বলে আপনি সিলেক্ট করতে পারবেন কোন ডিপার্টমেন্টে নিলে, কারণ যে ডিপার্টমেন্টে প্রতিদ্বন্দ্বিতা বেশি হয় সেখানে স্কলারশিপ পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। দেখা যাচ্ছে প্রেসিডেন্ট পাইলেন কিন্তু সিএসসিটা আর হলো না। সো আপনি যদি তার সাথে কনসাল্ট করেন যে কোন ডিপার্টমেন্টে এবার অ্যাপ্লিকেশন বেশি হচ্ছে বা কি আপনি এই ডিপার্টমেন্টে আসলে ভালো হবে, সে বেটার বলে দিতে পারবে। সো আপনি চাইলে যে কোনো ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করতে পারেন। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আছে, ম্যাটেরিয়াল সায়েন্স আছে, টেক্সটাইল আছে, তারপর ডাইং এন্ড ফিনিশিং আছে। সো আপনি চাইলে যে কোনো ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করতে পারেন। আচ্ছা, এখন আমার একটা কোশ্চেন হলো তোমার কাছে, এই মুহূর্তে জি। তুমি যেহেতু জব করতেছো, তোমার কাছে জি, চ্যালেঞ্জিং কোনটা বেশি, বাংলাদেশে জব করা না চায়নাতে জব করা? চায়নাতে জব করায় অনেক সুবিধা হচ্ছে, এখানে এনভায়রনমেন্টটা খুবই ভালো, কোনো রাজনীতি নাই, কোনো আর কি বড় ভাই ছোট ভাই এরকম কোনো কিছু নাই, খুবই এনভায়রনমেন্টটা ভালো। কিন্তু এখানে চ্যালেঞ্জ যেটা, সেলসের জবে সেলস থাকা লাগবে, সেলস না থাকলে কোম্পানি রাখে না বেশি দিন, 6 মাস থেকে 1 বছর। সো সেলসে যার অভিজ্ঞতা আছে, সেলস যে করতে পারবে তার জন্য চায়না খুবই ভালো, মানে আর স্যালারিটাও মোটামুটি খুবই ভালো পাওয়া যায় যদি সেলস করতে পারে কেউ। আচ্ছা, আবার সেলসের উপরে সেলস থেকে কি অন্যদিকে মুভ করা যায়? না না স্যার, এখানে মুভ করা যায় না। এজন্যই যে ফ্যাক্টরিতে জব করতে হলে চাইনিজ খুবই ভালো হওয়া লাগবে। চাইনিজে
খুবই ভালো বলতে, লিখতে পড়তে বলতে একেবারে ইংলিশ যেভাবে পারে চাইনিজও সেভাবে পারা লাগবে। আর যেটা মেন সমস্যা, চাইনিজদের টেকনিক্যাল জ্ঞান অনেক বেশি আমাদের থেকে, সো আমরা ওদের সাথে কম্পিট করে পারি না। সত্যি কথা বলতে যেটা, আমরা পারি না ওদের সাথে টেকনিক্যাল জ্ঞানে। এজন্যই আর কি টেকনিক্যাল জব গুলো পাওয়া যায় না। সো সেলস এ যে ভালো করতে পারবে চায়না, খুবই আমাদের অনেক বড় ভাইরা আছে খুব ভালো আছে, আর খুবই ভালো টাকা মানে মান্থলি স্যালারি, যেটা বাংলাদেশে আশাই করা যায় না। চায়নাতে তোমার মাস্টার্স করার পরে ওইখানে জব পাওয়ার পসিবিলিটি কতটুকু? এবং চায়নাতে জব পাওয়া এতদিন পর্যন্ত যা দেখছি, জব পাওয়াটা ইজি, খুবই ইজি, কিন্তু জবটা মানে সার্ভাইভ করাটা কঠিন। সার্ভাইভ করাটাই কঠিন, কারণ আমরা তো আসলে মার্কেটিং বা সেলস রিলেটেড পড়াশোনা করি নাই। আমরা সারা জীবন এখানে সায়েন্স রিলেটেড ব্যাকগ্রাউন্ড বা ইঞ্জিনিয়ারিং পড়ে আসছি, সো সেলসে আমাদের অভিজ্ঞতা অর্জন করতে একটু সময় লাগে। কিন্তু চাইনিজরা আবার এই সময়টা দিতে চায় না, ওরা সর্বোচ্চ 6 মাস একজনকে অবজার্ভ করবে যে 6 মাসে সে আমাকে কতটুকু আউটপুট দিল। সো যদি কেউ সেলসে খুব ভালো করতে পারে, অবশ্যই তার জন্য ফিউচার অনেক ভালো চায়নাতে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, মাস্টার্স করার পরে যে চাকরিটা কি ইউনিভার্সিটি ম্যানেজ করে দিবে না নিজেকে ম্যানেজ করা লাগবে? এখানে চাকরিটা আমরা যেভাবে পেয়েছি, এখানে একটা জব সাইট আছে 50 অন জব বলে, নামটা 50 অন জব। এখানে এটা বাংলাদেশের বিডি জবস এর মতো, কিন্তু অনেকটা ইফেক্টিভ। এখানে অ্যাপ্লিকেশন মানে আপনি অ্যাপ্লিকেশন জমা দিলেই তারা দেখবে বা আপনি কল পাবেন ভাইবার জন্য। সো এরা খুবই ইজিলি এখানে জবটা পাওয়া যায়। আর যেটা বাংলাদেশে হয়, বড় ভাই বা স্যারেরা রেফার করে, কিন্তু এখানে বড় ভাইদের হেল্প পাওয়া যাবে না, কারণ এখানে বড় ভাইরাই ফরেনার সবাই, দেখা যাচ্ছে তাদের খুবই লিঙ্ক আপ খুবই কম। সো এখানে নির্ভরশীল থাকতে হবে অনলাইনের উপরে। আরেকটা সোর্সে পাওয়া যায় যেটা হচ্ছে প্রফেসরদের উপরে। কোনো প্রফেসর যদি কাউকে হেল্প করে, তাহলে সে খুবই ইজিলি জবটা পেতে পারে, কারণ প্রফেসরদের এখানে অনেক ফ্যাক্টরির সাথে লিঙ্ক থাকে, অনেক ফ্যাক্টরির সাথে অনেক প্রজেক্ট থাকে। সো প্রফেসর যদি ভালো হয় বা প্রফেসর হেল্প করলে জবটা পাওয়া যায় ইজিলি। ধন্যবাদ ভাই আপনার মহামূল্যবান বক্তব্যের জন্য। ইউসুফ ভাই, আমি আপনার কাছে শেষে একটা প্রশ্ন করবো, তারপর হয়তো আমরা সেকেন্ড স্পিকারের দিকে চলে যাব। ইউসুফ ভাই, আমরা হচ্ছে বাংলাদেশের ক্লাইমেট নিয়ে, এক ধরনের ক্লাইমেট থাকে বা ওয়ার্ল্ডের অন্যান্য দেশে কিন্তু ক্লাইমেট চেঞ্জ হয়, তো বাংলাদেশিদের জন্য ওই দেশে মানে ক্লাইমেটের ডিফারেন্সটা কিরকম বা কোনো সমস্যা হয় কিনা, যদি এটার মাধ্যমে শেষ করতেন। ক্লাইমেট এখানে চায়নাতে ম্যাক্সিমাম টাইম যেমন 7 থেকে 8 মাস শীত থাকে। আর শীতে, আর চায়নাটা তো অনেক বড়, সো এখানে এক একটা সিটিতে এক এক রকম। আমি এখন যে সিটিতে, উহানের কথাই বলি, উহানে -4 ডিগ্রি থেকে আপনার টেম্পারেচারটা 40 পর্যন্ত আপ, -4 থেকে 40। সো শীতে দেখা যাচ্ছে শীতটা থাকে অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত শীতটা থাকে। সো ম্যাক্সিমাম -4 ডিগ্রি যেটা হয়, এটা হয় জানুয়ারি, ডিসেম্বর ও জানুয়ারি। সো এগুলো আসলে বেশি কিছু না, আস্তে আস্তে মানে এখানে থাকতে থাকতে সবকিছুই সহ্য হয়ে যাবে। মানুষের আসলে অভ্যাসের দাস, তো এখানে থাকলে আপনি ইজিলি সবকিছুর সাথে মানিয়ে চলতে পারবেন। ধন্যবাদ ইউসুফ ভাইকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আশা করবো যে পরবর্তীতে ইউসুফ ভাইকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাবো। ইনশাল্লাহ ধন্যবাদ ইনশাল্লাহ। ভাই। আর আরেকটা কথা, এখানে যারা যারা আছো জি সবাই স্যার। শুনতেছো, যদি কোনো রকম এরকম ধরনের হেল্প প্রয়োজন পড়ে সরাসরি ইউসুফের সাথে যোগাযোগ করবা। জি স্যার। আর দেখা যাচ্ছে এখানে কিন্তু ফেসবুকটা ইজিলি আমরা চালাতে পারি না। ফেসবুক, ইউটিউব, গুগল এগুলো আছে রেস্ট্রিক্টেড ইন চায়নাতে, তো আমরা চালাতে পারি না। তো অনেক সময় রেসপন্স করতে বা রিপ্লাই দিতে দেরি হতে পারে, এটা আসলে কেউ কিছু মনে করবেন না, আমরা সরি, কারণ আমরা সরাসরি ইউটিউব, ফেসবুকটা ইউজ করতে পারি না অনেক, এজন্য 2-1 দিন পর পর ফেসবুকে ঢোকা হয়। সো কেউ যদি রিপ্লাই পেতে দেরি হয়, এর জন্য সরি আর কি, কিছু মনে করবেন না। আচ্ছা, তাহলে এটাই। তাহলে কেউ যদি কিছু প্রয়োজন পড়ে ফেসবুকে নক করে রাখবা, সে তার ফ্রি টাইমে যখন পায় তখন পেয়ে সে অ্যানসার দিয়ে দিবে। থ্যাংক ইউ। জি স্যার, আর ধন্যবাদ স্যার, আপনার কণ্ঠ অনেকদিন পরে শুনলাম। থ্যাংক ইউ ভেরি মাচ টু কামিং হিয়ার এন্ড জয়েন উইথ আস। থ্যাংক ইউ। তাহলে নাজমুল, এখন নেক্সট স্পিকার দিকে আমরা চলে যাই। আচ্ছা, ধন্যবাদ ভাই। আমরা এখন আমন্ত্রণ জানাবো আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র ভাই রাব্বির রহমান ভাইকে, যিনি 1103 ব্যাচের ছিলেন।
এবং কি বর্তমানে সিনিয়র অফিসার সেলস এন্ড মার্কেটিং ইয়ঙ্গুন কর্পোরেশন অফ বাংলাদেশের। ভাই আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমি শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আমার প্রাণের প্রিয় টেক্সটাইল ডিপার্টমেন্টকে আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত রয়েছেন প্রফেসর ডক্টর নিতাই চন্দ্র সূত্রধর স্যার। স্যারের নাম আমরা অনেক শুনেছি, আমরা যখন পড়াশোনা করেছি তখন স্যার টেক্সটাইল ইউনিভার্সিটির ভিসি ছিলেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইফুল স্যার, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক যার আমি সরাসরি ছাত্র ছিলাম জগন্নাথ স্যার, শরীফ স্যার, প্রফেসর ডক্টর ইসমাইল চৌধুরী স্যার সহ আমার ডিপার্টমেন্টের জুনিয়র ভাইয়েরা সহ অনেক সিনিয়র ভাইরা হয়তো যুক্ত রয়েছেন। তো আজকে সকালে আমি নাজমুলের কাছ থেকে আসলে জানতে পারি যে এরকমের একটা ক্যারিয়ার টক একটা আয়োজন হচ্ছে যেখানে আমাকে কথা বলতে হবে। আমি যদি আরো বেশি সময় পেতাম তাহলে হয়তো আমি প্রেজেন্টেশন আকারে সুন্দরভাবে একটা জিনিস বোঝাতে পারতাম। তো আমি আজকে আসলে আমি সোজা সাপটা কিছু কথা বলবো যেগুলো আসলে খুব কমন। আমি যেহেতু গ্রিন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, গ্রিন ইউনিভার্সিটি একজন ছাত্র হিসেবে মানে পড়াশোনা শেষ করার পরে ক্যারিয়ারে গিয়ে কতটা মানে কঠিন অবস্থা আমাদেরকে পড়তে হয়, কিংবা যদি আমি যদি ছাত্র অবস্থায় কি করলে আজকে আরো ভালো অবস্থানে আমি থাকতে পারতাম, এই বিষয়গুলো নিয়ে আসলে আমি কথা বলবো। তো আমরা যারা এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে আসি, আসলে আমাদের পড়তে আসার পিছনে অনেকের বিভিন্ন রকম গোল থাকে। অনেকে আসি বড় ভাইয়ের কাছ থেকে শুনে আসি, অনেকের আত্মীয় স্বজন থাকে টেক্সটাইল ডিপার্টমেন্টে চাকরি করে এই রিলেটেড, অনেকে আসি যে ইঞ্জিনিয়ারিং করার স্বপ্ন, এই সেন্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতে আসি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, কন্টিনিউ। আমি আমি হয়তো অনেক দ্রুত কথা বলি, না না যদি ঠিক আছে, বুঝতে একদম সমস্যা হয় স্পষ্ট, বলবেন কিন্তু। একদম স্পষ্ট। তো এভাবে আমরা আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংটা পড়তে আসি। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংটা পড়তে আসার পরে আমাদের ধারণা থাকে না, বেসিক ধারণা থাকে না যে আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংটা কি, বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পরে আমরা জানি যে আমরা যখন ছোট অবস্থায় থাকি সবাই আমাদের এক একটা লক্ষ্য থাকে, আমরা কেউ ডক্টর হব, কেউ ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন থাকে, কেউ পুলিশ হতে চাই। এভাবে আমরা যখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হই আমাদের আসলে একটা ক্যারিয়ার গোল সেট করা উচিত যে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংটা শেষ করে আমি কি এই যে ইউসুফ সনির মতো বাহিরে স্কলারশিপ নিয়ে পড়তে যাব, আমি কি কোনো ইউনিভার্সিটি শিক্ষকতা করব, নাকি আমি চাকরি করব। এখন বেসিক্যালি আমি যেহেতু চাকরি করি, আমি চাকরির পার্টটা নিয়েই বলবো। আমাদের টেক্সটাইলের মধ্যে দুটো পার্ট রয়েছে, আমরা আসলে অনেকেই এই বেসিক ধারণাটা জানি না। আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকরা রয়েছে, তারা হয়তো বিস্তারিত জানেন এই বিষয়টিতে। আমরা একটি বিষয় গুলিয়ে ফেলি, সেটি হচ্ছে গার্মেন্টস এবং টেক্সটাইল। গার্মেন্টস এবং টেক্সটাইল কিন্তু দুটো আলাদা পার্ট। গার্মেন্টস হচ্ছে কমপ্লিট গার্মেন্টস যেটা, আর টেক্সটাইল হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের একটা পার্ট। তো আমরা যখন পড়াশোনা শুরু করি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ আমাদের আসলে বেসিক গোল সেট করে নেওয়া উচিত। আমি আসলে কি হতে চাই, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করে আমি যদি চাকরি করি আমি আসলে কোথায় চাকরি করতে চাই। সাধারণত এই গোলটা যেহেতু আমরা সেট করি না, সুতরাং দেখা যায় আমরা আসলে এই পাশ করার পরে যেখানে পাই, কেউ মার্চেন্ডাইজিং এ যাই, কেউ মার্কেটিং এ যাই, কেউ গার্মেন্টস এর আই সেকশনে কাজ করি। কিন্তু যদি আমরা শুরুতেই গোলটা সেট করতে পারি তাহলে আসলে আমাদের ক্যারিয়ারের মানে শুরুটা অনেক স্মুথ হবে এবং আমরা আফসোস করতে হবে না যে আমি আসলে আরো ভালো কিছু করতে পারতাম এটা। তো আমি এই বিষয়টা বোঝানোর জন্যই আসলে আমি দুটো পার্ট নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমাদের দুটো পার্ট আমরা জানি, মানে আমি একদম বেসিক মানে ক্যারিয়ার গোল থেকে বলবো, একাডেমিক পার্ট থেকে না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আমি যখন চাকরি লাইফে আসি তখন আমার ধারণা ছিল যে আমার নিজেরও ধারণা ছিল শুরুতে যে টেক্সটাইল মানে গার্মেন্টস, কাপড় চোপড় এইসব নিয়ে। আসলে টেক্সটাইলের পার্ট দুটো। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বেসিক ইঞ্জিনিয়ারিং টার্ম হলেও এর মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে। এর মধ্যে আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং রয়েছে, প্রোডাকশনের রিলেটেড রয়েছে, তারপরে আমরা অ্যাপারেল যারা পড়াশোনা করেছি তাদেরকে মার্কেটিং রিলেটেড পড়াশোনা রয়েছে। সো আমাদের টেক্সটাইলের পার্ট হচ্ছে দুটো। নাম্বার ওয়ান হচ্ছে ফরওয়ার্ড পার্ট, যেটা হচ্ছে ফরওয়ার্ড লিঙ্কেজ বলা হয়, আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড পার্ট, যেটা হচ্ছে বেসিক্যালি টেক্সটাইল ডিভিশন, মানে অরিজিনাল টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যেখানে কাজ করে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড পার্ট। তো ফরওয়ার্ড পার্টে গার্মেন্টস ডিভিশনে যদি বলি বা টেক্সটাইল ডিভিশনের কথাও বলি, দুটো পার্ট রয়েছে, মানে দুটো বিভাগ, একটা হচ্ছে প্রোডাকশন আর একটা হচ্ছে মার্কেটিং অথবা মার্চেন্ডাইজিং। এখন আমাকে ক্যারিয়ারের শুরুতে সেট করতে হবে যে আমি আসলে প্রোডাকশনে কাজ করব কিনা। আমি প্রোডাকশনে যদি আমি কাজ করি, যদি আমি ধরি টেক্সটাইল ডিভিশনের প্রোডাকশনে কাজ করি, সেক্ষেত্রে কোন কোন সেকশনে আমরা কাজ করতে পারি? আমরা নিটিং সেকশনে কাজ করতে পারবো, উইভিং সেকশন রয়েছে, ডাইং সেকশন রয়েছে, প্ল্যানিং সেকশন রয়েছে, তারপরে কেমিক্যাল বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে বাংলাদেশে। তারপরে আমাদের নেক্সট যে স্পিকার আসবে, যে আপু কথা বলবে, আমি দেখলাম ওনার প্রোফাইল, মানে ওনারা বেসিক্যালি কাজ করে ল্যাব গুলো, যে টেস্টিং ল্যাব রয়েছে, আমরা আইটিএস,
বিভিন্ন থার্ড পার্টি টেস্টিং ল্যাব যেগুলো বলা হয়, এই ধরনের ল্যাব রয়েছে। এই সব জায়গাগুলোতে আসলে টেক্সটাইল ডিভিশনের মানে বেসিক অরিজিনাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যেটা, এই অ্যাপ্লিকেশন গুলো ফলো করার জন্য আমরা এই ডিভিশন গুলোতে কাজ করতে পারি। আর যদি আমরা চাই মানে আমি যে আমি যে বিভাগটা বেছে নিয়েছি, আমি ইউনিভার্সিটি লাইফে ডিবেট করতাম, তো আমার কমিউনিকেশন মোটামুটি ভালো ছিল, কথা বলার মানে ফ্লোটা ভালো ছিল, যে কারণে আমি আসলে মার্কেটিংটা চুজ করে নিয়েছি। যদি আমি মার্কেটিংটা চুজ করেছি, যদি কেউ আবার চায় মার্চেন্ডাইজিং চুজ করতে পারে, মানে যেটা হচ্ছে ফরওয়ার্ড মানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা ফরওয়ার্ড লিঙ্কেজ, দুই পার্টি কিন্তু এই মার্কেটিং এবং মার্চেন্ডাইজিং দুটো পার্ট রয়েছে। তুমি যদি গার্মেন্টসে কাজ করতে চাই আমরা, সেক্ষেত্রে আমরা অনেকে মার্চেন্ডাইজিং কে চুজ করতে পারি। আবার যদি টেক্সটাইলের ক্ষেত্রে আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা মার্কেটিং কে চুজ করতে পারি। এখন এখন কথা হচ্ছে যে আসলে আমরা যদি ক্যারিয়ার গোলটা সেট না করি, যে আমি আসলে গ্রাজুয়েশন শেষ করে আমি কি করব, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করলাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করলে মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করে অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করে, মানে আমি কাউকে ছোট করছি না, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মানে শেষ করে আমরা আসলে ভালো যে মানে যে যে জন্য আমরা পড়াশোনা করি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটা আমরা অর্জন করতে পারি না ক্যারিয়ার লাইফে গিয়ে। এই জন্য আসলে আমাদেরকে শুরু থেকেই জানতে হবে, না হলে আমরা একটা মানে সমুদ্রের মধ্যে পড়ে যাই। আমরা যেমন যখন ইঞ্জিনিয়ারিং শেষ করি আমরা এক প্রকারের সমুদ্রের মধ্যেই পড়ে গিয়েছিলাম, কারণ এই গাইডলাইন গুলো আমাদের ছিল না। মানে আমরা স্যারদের কাছ থেকে ছিল, যে স্যাররা আমাদের মানে প্রকৃত শিক্ষাটা পেয়েছি আমরা, যে কারণে একটা ভালো পজিশনে আমি আজকে আসতে পেরেছি। ভালো পজিশনে এখনো যেতে পারিনি, তবে যেই প্রতিষ্ঠানটিতে আমি কাজ করছি সেটি হচ্ছে বিশ্বের মানে দ্বিতীয় অ্যাপারেল ম্যানুফ্যাকচারার, ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট অ্যাপারেল ম্যানুফ্যাকচারার, এবং বাংলাদেশে অলমোস্ট আমাদের প্রায় 20টা উইং আছে, যেখানে প্রায় 1.5 লাখের উপরে লোক কাজ করে। আমাদের নিজস্ব ইপিজেড রয়েছে, কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন আনোয়ারায়। তো এখন আমি ক্যারিয়ারের ক্ষেত্রে মানে এটা বললাম যে গোল সেট করার বিষয়। এখন আমাদেরকে আসলে কোন কোন বিষয় জানতে হবে? প্রথমে আমাকে ক্যারিয়ার গোল সেট করতে হবে, যে আমি আসলে প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করব নাকি মার্কেটিং মার্চেন্ডাইজিং এ কাজ করব। আমি যদি প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করতে চাই, তাহলে আমাকে একেবারে বেসিক নলেজ জানতে হবে। আমাকে মানে নলেজ, নিটিং কিভাবে হয়, নিটিং সেকশনটা কি, নিটিং দিয়ে আসলে কি কি পার্ট, বা উইভিংটা কি, ডাইং কি, প্ল্যানিং কি, এই ল্যাবের কাজগুলো আসলে ফুললি নলেজ বেসড কাজ করতে হবে। মানে প্রোডাকশনে কাজ করতে হলে নলেজ ছাড়া কোনো উপায় নেই, না হলে ক্যারিয়ারে গিয়ে শুধু গুগল করতে হবে, বসের ঝাড়ি খেতে হবে, অমুক বই দেখো তমুক বই দেখো, মানে এ ধরনের একটা সমুদ্রের মধ্যে পড়তে হবে। অথবা আমরা আসলে আমাদেরকে ফাইট করতে হবে। আমরা পড়ি গ্রিন ইউনিভার্সিটিতে, আমি আসলে আমার বিশ্ববিদ্যালয়কে ছোট করছি না, আমি স্বাভাবিকভাবেই বলছি আমাদেরকে কম্পিট করতে হবে একটা গ্লোবাল মার্কেটের সাথে। যেমন ইউসুফ সনিরা উহান ইউনিভার্সিটি থেকে ওরা শেষ করছে মাস্টার্স, এরকম টেক্সটাইল ইউনিভার্সিটিতে থেকে একটা ছেলে গ্রাজুয়েশন করে বের হচ্ছে, আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে, মাওলানা ভাসানী থেকে একটা ছেলে আসছে। সেখানে কম্পিট করে কিন্তু আমাদেরকে চাকরির বাজারে টিকতে হবে। তো এই জন্য যারা প্রোডাকশন স্যারদেরকে আমরা পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ে, এটি সৌভাগ্য। অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমি ভিজিট করেছি, কোন বিশ্ববিদ্যালয়ে আমাদের মানে বিশ্ববিদ্যালয়ের মতো এত পিএইচডি হোল্ডার বলি বা রিস ফ্যাকাল্টি অনেক বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ভালো একটা পজিশনে আমরা রয়েছি। তো আমাদেরকে যারা নলেজ বেসড কাজ করতে চাই, তাদেরকে স্যারদের সংস্পর্শ থেকে নলেজ গুলো অর্জন করতে হবে। আর যারা মার্কেটিং এ কাজ করতে চাই বা মার্চেন্ডাইজিং এ কাজ করতে চাই, তার হচ্ছে ফরওয়ার্ড পার্টে আমাদের দরকার হচ্ছে কমিউনিকেশন। মার্কেটিং এ কাজ করার জন্য প্রথমত ফুললি একেবারে ফ্লুয়েন্ট কমিউনিকেশন থাকতে হবে, মানে স্পষ্ট। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। কারণ আমরা পড়াশোনা করি ইংলিশ মিডিয়ামে, কিন্তু কথা বলি বা আমাদের অ্যাক্টিভিটিস টোটালি বাংলা, যে কারণে হয় কি ক্যারিয়ারে গিয়ে আমরা একটা মানে ভ্যাবাচাকা অবস্থায় খাই। আমাদের বাংলাদেশের টেক্সটাইল যে সেক্টরটা রয়েছে বা গার্মেন্টস সেক্টরের কথাই বলি, এটা ফুললি গ্লোবাল বেসড, এবং এই গ্লোবাল বেসড মার্কেটে বাংলার কোনো ব্যবহারই নেই। একটা বায়ারকে মেইল লিখতে গেলে, একটা কাস্টমারকে মেইল লিখতে গেলে, কিংবা যে কোনো কমিউনিকেশন ইংরেজিতে করতে হবে। সো আমাদেরকে কমিউনিকেশনের ক্ষেত্রে ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে, এবং এর পাশাপাশি ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে, এবং প্রেশার নিতে হবে, প্রেশার নেওয়া শিখতে হবে, চাপ নেওয়া শিখতে হবে। মানে আমাদের ইউনিভার্সিটি লাইফ থেকেই আমরা সাধারণত কারিগরি শিক্ষাই কিন্তু পড়াশোনা করি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যেহেতু। সো আমাদের কারিগরি শিক্ষাটা প্রপার ইউটিলাইজ করতে হবে ইউনিভার্সিটি লাইফ থেকে। আমরা হয়তো সেটা প্রপারলি করি নাই, তখন বুঝতে পারি নাই, কারণ ক্যারিয়ারে না গেলে আসলে বোঝা যায় না ক্যারিয়ারটা কি। এটা আমাদের বাবা মা যেমন ছোট যখন আমরা ছিলাম তখন বলতো যে বড় হলে বুঝবা যে বাবা মা কি এরকমের, ক্যারিয়ারে গেলে বোঝা যাবে যে আসলে ক্যারিয়ারটা কি। সেই জন্য আমি সবার কাছে অনুরোধ করব যে একাডেমিক শিক্ষার পাশাপাশি নিজের কমিউনিকেশন নিয়ে কাজ করতে হবে, নলেজ নিয়ে কাজ করতে হবে, বেসিক গুলো বাড়াতে হবে। আমাদের শুধুমাত্র আমরা নিটিং, উইভিং কিংবা ফেব্রিক স্ট্রাকচার জানলেই হবে না, জানতে হবে যে আসলে
এই অ্যাপ্লিকেশন গুলো কোথায় হচ্ছে, মানে কোন ফেব্রিক দিয়ে কোন আইটেম হয় এটা জানতে হবে, যে পলিস্টার ফেব্রিকের কি কি আইটেম রয়েছে, সেই পলিস্টার ফেব্রিকের আইটেমের এন্ড ইউজটা কি, এ ধরনের। আমি আসলে অনেক কথা বলে ফেললাম, এখন এর মধ্যে যদি প্রশ্ন থাকে কারো, যেহেতু আমাদের নেক্সট আরেকজন স্পিকার যুক্ত হবে আপু, তো আমি আসলে প্রশ্ন নিতে চাচ্ছি, কারো যদি কিছু জানার থাকে আমার কাছে জিজ্ঞেস করতে পারবেন। রবি ভাই আসসালামু আলাইকুম, জাহিদ হোসেন বলছিলাম। জাহিদ, কেমন আছো ভাই? জি আলহামদুলিল্লাহ। ভাই আমার একটা প্রশ্ন ছিল, মার্কেটিং জব করতেছি বাট আমার কোম্পানিটা অনেক ছোট। এখন হচ্ছে আমরা যদি কেউ কর্পোরেট লেভেলে বা ভালো কোম্পানিতে মার্কেটিং এ জব করতে চাই, ওই ক্ষেত্রে আমাদের কোন কোন স্কিল গুলো একটু ভালোভাবে ডেভেলপ করা উচিত, যারা এক্সপিরিয়েন্স আছে এবং নন এক্সপিরিয়েন্স যারা, তাদের ক্ষেত্রে উবের ক্ষেত্রে একটু বলবেন। যদি মার্কেটিং এর ক্ষেত্রে, মার্কেটিংটা ফুললি কমিউনিকেশন বেসড, যদিও মার্কেটিং টোটালি ডিফারেন্ট ফ্রম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বাট আমরা ক্যারিয়ারে এসে দেখতে পাই যে মার্কেটিং ইজ এ পার্ট অফ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কাইন্ড অফ, বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিয়াল মার্কেটিং আমরা যারা করি, এক্ষেত্রে মূলই হচ্ছে কমিউনিকেশন। মানে আমাদেরকে তো প্রোডাক্ট সেল করতে হয়, কাস্টমারের কাছে আমরা লোকাল মার্কেটে সেল করি এবং ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করি। তো এজন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা বায়ার পোর্টফোলিও ক্রিয়েট করা। যেমন ভিএফ এশিয়ার কাজ করি, ইউএসএ বেসড বায়ার, আমি এইচএনএম এর সাথে কাজ করি, টিম্বারল্যান্ডের সাথে কাজ করি, এরকমের বড় বড় কাস্টমারের সাথে কাজ করি। তো কাজ করলে হয় কি, তা বায়ারের আমার প্রতি একটা আস্থা বাড়ে, ডিপেন্ডেন্সি বাড়ে। তো আমি যখন হাউস চেঞ্জ করব, মনে করেন আজকে আমি ইয়াংনে আছি, কালকে আমি একটা বি ফ্যাক্টরিতে জয়েন করলাম বা সি ফ্যাক্টরিতে জয়েন করলাম, তখন আমার উপর যদি কাস্টমারের ডিপেন্ডেন্সি থাকে, তখন আমি ওই কাস্টমারটাকে শিফট করে ওই বি অথবা সি ফ্যাক্টরিতে নিয়ে যেতে পারবো। তো আমার মধ্যে যখন এই যোগ্যতাটা আসবে, তখন আমি ইন্টারভিউ বোর্ডে বলবো যে আমি অমুক কাস্টমারকে ডিল করি, আই হ্যাভ কনফিডেন্ট আই ক্যান শিপ দেম টু ইউর ফ্যাক্টরি। তো এই ধরনের কনফিডেন্স নিয়ে যখন আমি বলতে পারবো, তখন দেখা যায় আমার ক্যারিয়ার গোলটা সুবিধা হবে, বা আমাকে মানে জব সুইচিং এর ক্ষেত্রে, বেটার অপরচুনিটির ক্ষেত্রে আমাকে বেটার ক্যান্ডিডেট হিসেবে চুজ করবে। এটাই আসলে মূল্য হচ্ছে রিলায়েবিলিটি অর্জন করা, ক্রেডিবিলিটি অর্জন করা, অনেস্ট থাকা এবং কাস্টমার কমিটমেন্ট রক্ষা করা, যেটা আসলে মানে এটা হচ্ছে ক্যারিয়ার ওরিয়েন্টেড কথাবার্তা। যদিও এখানে একাডেমিক আমার ছোট ভাইরা যুক্ত, তারা হয়তো অনেকেই বুঝতে পারবে না এই বিষয়গুলো, বাট আমি আশা করি যে সব থেকে ভালো হতো যদি সামনাসামনি, আশা করি যে প্যান্ডেমিক শেষ হলে আমরা আবার সবাই সামনাসামনি কথা বলবো কোনো একদিন। ধন্যবাদ ভাই, আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আহ, আমরা আশা করবো যে পরবর্তীতে ইনশাল্লাহ যখন ভার্সিটি ওপেন হবে, যখন বাংলাদেশে বা পুরো বিশ্বে করোনা মহামারী শেষ হবে, আপনাকে আবার আমরা আমাদের মাঝে দেখতে পাবো। থ্যাংক ইউ আচ্ছা, ফর ধন্যবাদ ভাই। ইনভাইটিং মি। আচ্ছা, আমাদের মাঝে কিন্তু অলরেডি যুক্ত আছেন ডক্টর তারান্নুম আফরিন। হ্যাঁ, নাজমুল, আমরা কি তাহলে ওটা স্টার্ট করব এখন? জি স্যার, আমরা ওটাই স্টার্ট করব। আচ্ছা, আসসালামু আলাইকুম রাব্বি, থ্যাংক ইউ কামিং। এন্ড তোমার কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা হয়তো সত্যি কথা তুমি বলছো, তুমি যদি ডিরেক্টলি এসে কথা বলো এটার ইফেক্ট আর বেশি হবে, আর বিকজ ইউ আর গুড স্পিকার অলসো, এটা মানুষকে বেশি আরো অ্যাটাক করতে পারবে। তো হোপফুলি ইন ফিউচার উইল ইনভাইট ইউ টু এ অফলাইন সেমিনার, সামথিং লাইক দ্যাট। দ্যাটস মাই প্লেজার স্যার, থ্যাংক ইউ। ও শরীফ স্যার, আমি একটু বলি। ইয়েস, রাব্বির আসলে খুব সুন্দর বলেছে আমাদের ছেলেদের জন্য, অত্যন্ত চমৎকার ভাবে ব্যাখ্যা করেছে। আর ও যেহেতু ভালো একজন ডিবেটার ছিল, ওকে আমরা নরমাল সিচুয়েশনে ওকে আবার আমরা ইনভাইট করে এগুলো সম্পর্কে করতে বলবো। থ্যাংক ইউ রাব্বি, থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার বলেছে ও। আচ্ছা, আর ওই ইউসুফও সুন্দর বলেছে, ইউসুফ খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ তোমাদের দুজনকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, এবার আমরা শরীফ স্যার নেক্সট আপনি তাহলে এগিয়ে দেন। থ্যাংক ইউ। Thank you everyone, and again I would like to at first thanks and assalamu alaikum Dr. Tarannum Afrin. আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, জি আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমরা সবাই আপনাকে শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ কামিং টু জয়েন উইথ আওয়ার দিস সেকশন। তো এখন আমরা আসলে ডিরেক্টলি চলে যেতে চাই ওই আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত যে স্পিকার, ওনার কাছে। উনি আজকে আমাদের সাথে কথা বলবেন, আর কথা বলার আগে আমি ওনার একটা শর্ট সিভি আপনাদের সাথে তুলে ধরতে চাই। Dr. Tarannum Afrin is a material scientist. Now she is working as a laboratory manager at Charles Parsons, and also she is a visiting fellow at Ducking University, Australia. Dr. Afrin was 24th batch undergrad student from Butex. She had placed top position in her batch.
She was a star debater during her tenure at Butex and won the first position at Bangladesh television debate. Later, she moved to Manchester Metropolitan University, UK for master's degree with Commonwealth scholarship. She completed her PhD at Ducking University under Australian Postgraduate Award. Dr. Afrin's PhD research was considered as breakthrough by North American and Australian media. She was awarded highly prestigious Alfred Ducking Medal for her best doctoral thesis. In personal life, she is a renowned singer, a songwriter, and also composer too. She published several prestigious research papers in renowned journal also. Today, she is going to talk about how can you build up your career globally in textile research and some other thing also. And congratulate Dr. Afrin. Thank you. And now you can start your presentation or talking for this event. Thank you. Thank you very much for the introduction, and it is indeed a great pleasure to be with you. And I would like to say my gratitude to Professor Dr. Nitai Chandra Sutradhar, who was the VC during my time at Butex. And I would say, like, you know, with his blessings and the guidance we have got, we came that long way. And I'm so grateful to him for all his contribution in my professional and personal life. I believe that the best would be, as there are so many undergraduate students, I would be talking in Bengali, and I would be explaining. And if there is any question, please feel free to stop me at any time. In today's talk, I would like to explain how you can get a scholarship abroad and study abroad with the help of a scholarship. So what is the technique behind that? So first of all, কিভাবে আমরা পড়তে যেতে পারি বিদেশে? তো সেটার জন্যে প্রথমত আমাদের একটা ভালো রেজাল্ট দরকার হয়, মোটামুটি একটা ভালো রেজাল্ট। এবং তারপরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা রিসার্চের জন্য একটা টপিক সিলেক্ট করতে হবে যে আমার ইন্টারেস্টের ফিল্ডটা কি, এবং সেই ফিল্ডে আমাদের গত 10 বছরে কি রিসার্চ হয়েছে বা আমাদের এই 10 বছরে কি ভালো ভালো পেপার আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এবং সেখান থেকে আমরা পড়ে বের করতে হবে যে কি হয়নি, রিসার্চ গ্যাপটা কি, রিসার্চ কোয়েশ্চেনটা কি। সেই 10 বছরের 10টা ভালো পেপার থেকে একটা 200 শব্দের একটা সিনপসিস রেডি করতে হয়, যেটা সিভির সঙ্গে পাঠাতে হয় সুপারভাইজারকে। কারণ প্রতি বছর খুব কঠিন হয়ে যায় স্কলারশিপের জন্য যে কম্পিটিশনগুলো বাংলাদেশে হয়, কমনওয়েলথ স্কলারশিপ বা ড্যাড বা অন্যান্য যেগুলো চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, সেগুলো আসলে খুব কঠিন এবং বছরে একবার করে ওটা ইনটেক হয়। কিন্তু আমি যেই পদ্ধতিটা বলবো সেটা হচ্ছে যে কিভাবে করে এই স্কলারশিপগুলো ছাড়াও কিভাবে করে ফান্ডিং অ্যাট্রাক্ট করা যায় বা সুপারভাইজারকে অ্যাট্রাক্ট করা যায়। তো তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেই ফিল্ডে যে কাজ করছেন বিভিন্ন দেশে তাদের সঙ্গে ডিরেক্টলি তাদের ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে স্টাফ ডিরেক্টরি থাকে, তাদের সেখান থেকে ইনফরমেশনটা কালেক্ট করে সেই ইমেইলে সেই সিনপসিস এবং রিজিউমিটা পাঠাতে হবে। পাঠানোর পরে নর্মালি সুপারভাইজার যারা প্রত্যেকে খুবই কাইন্ড এবং খুবই কনসিডারেট, এবং তারা যেটা করে যে তারা একটা রিপ্লাই দেয়। আইদার তারা বলে যে আমার ফান্ডিং আছে, যেহেতু তার রিসার্চ ইন্টারেস্টের সঙ্গে ওটা অ্যালাইন্ড হয়, যদি আমরা জানি যে এই ফিল্ডে কে কাজ করছে, তখন সে নর্মালি চেষ্টা করে যে স্টুডেন্টটাকে গাইড করার জন্য। সে হয়তো ফান্ড থাকলে বলে যে ফান্ড আছে, বা রিসার্চ প্রপোজালটা যদি খুব বেশি পছন্দ হয় সে তখনই তাকে ডেকে নেয়, অথবা সে ওয়েট করতে বলে ফান্ডিং এর জন্য, অথবা অন্য কোনো মানে সেই দেশের ফান্ডিং বা সেই ইউনিভার্সিটির ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করার জন্য অনুরোধ করে নর্মালি। যেটা মেইনলি করতে হবে সেটা হচ্ছে খুব অ্যাট্রাকটিভ একটা মানে সিনাপসিস লিখতে হবে এবং সেই সঙ্গে রিজিউমিটা পাঠাতে হবে।
এবং আরেকটা যেটা খুব জরুরি, আমি দেখছিলাম যে আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন তিনি বলছিলেন যে ইংরেজির গাঁথনিটা খুব জরুরি। সেই জন্যে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্যই আসলে, যেমন আমেরিকাতে হয়তো বা স্যাট টোফেলটা জরুরি, আর ইউরোপ এবং অস্ট্রেলিয়ার জন্য আইএলটিএসটা দিতে হয়, এবং এটার একটা ন্যূনতম একটা স্কোর প্রতিটা ব্যান্ডেই থাকতে হয়। তো সেই জন্যে এখন থেকে যারা আন্ডারগ্র্যাডে আছে তারা যেন ইংরেজিটাকে ঝালাই করে নেয় এবং ভালো করে সেটাকে রাইটিং, স্পিকিং এবং যে অন্য যে ব্যান্ডগুলো আছে সেগুলোতে যেন সে প্র্যাকটিসটা শুরু করে দেয়, বা মক টেস্ট একা একা দেওয়ার জন্য যেন চেষ্টা করে। এবং এটাতে কি হবে, এটাতে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো সে জানবে, গাঁথনিটা শক্ত হবে লেখার এবং পড়ার, এবং সেটা আসলে কাজে লাগবে তারপরে। তো স্কলারশিপের জন্য আসলে যেহেতু আমাদের খুব স্বাভাবিক যে আমরা আমার নিজেরও স্কলারশিপ হয়তো না পেলে কখনো বিদেশে পড়া হতো না, সেই জন্য আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, এবং থার্ড ইয়ার থেকে মোটামুটি এইম করতে হবে যে আমি আসলে পড়তে যেতে চাই, বা পড়তে যেতে হলে আমাকে কোন কোন দেশে সুযোগ আছে এগুলো ঘাটতে হবে। যেহেতু আমাদের এখন হাতের মুঠোয় ইন্টারনেট, সেই ফেসিলিটিস গুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। এবং রিসার্চ করতে যারা যায়, আমি দেখলাম একজন স্পিকার ছিলেন, আমি খুবই দুঃখিত যে আমি প্রথম থেকে শুনতে পারিনি, যে আমি শুনলাম যে সে চায়নাতে পড়াশোনা করেছে, উহান ইউনিভার্সিটিতে, যেখানে আসলে আমার যিনি সুপারভাইজার ছিলেন উনিও ওখানকার প্রেসিডেন্ট, প্রফেসর জুংরাই ওয়াং। তো ওটাই যে আসলে এখন, আগে তো আমরা শুধু ইউকে, কমনওয়েলথ স্কলারশিপ, ম্যানচেস্টারে পড়তে যাব টেক্সটাইল থেকে, এই ব্যাপার ধারণাটা ছিল, কিন্তু সেই আমি আমার সময়কার কথা বলছি 15 বছর আগে, কিন্তু এখন এই আরো অনেক বেড়েছে, আমাদের স্কোপ অনেক বেড়েছে, এবং অনেক দেশে যেমন টার্কিতে, আমেরিকাতে অনেক বেশি এখন স্কলারশিপ দিচ্ছে স্টুডেন্টদের, যেটা আমাদের সময় এত ছিল না। এবং এই যে ইউনিভার্সিটি বেস স্কলারশিপ গুলো, সুপারভাইজারের আন্ডারে ফান্ডিং গুলো, এগুলো আসলে আমরা তখন সেভাবে করে জানতাম না, বা ওইভাবে ডিরেক্টলি সুপারভাইজারদেরকে নক করার মানে ব্যাপারটাও ছিল না। অনেক সময় দেখা যেত চিঠি পাঠাতে হতো, আর এখন তো ইমেইল, 10 মিনিটের মধ্যে উত্তর পাওয়া যায়। তো এই ব্যাপারটা যে আমাকে আগে রিসার্চ টপিকটাকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেইখানে আমার ফিল্ডে যে কাজ করছে তাকে আসলে অ্যাট্রাক্ট করতে হবে, তাহলে আসলে খুব সহজ হয়। আর আমরা একটা জিনিস ভুলে যাই, আমি দেখেছি যে আমি যখন ইউকেতে পড়েছি বা অস্ট্রেলিয়াতে পড়েছি, যে আমাদের উপমহাদেশের একটা বড় প্রবলেম হয় যে আমরা সেফলি ল্যাবরেটরিতে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা আসলে অনেক সময় জানি না বা বুঝি না। আমরা অনেক মানে অসতর্ক হয়ে যাই কাজ করার সময়। সেইটার বিষয়ে অনেক খেয়াল রাখতে হবে, কারণ ল্যাবরেটরিতে কাজ করার সময় যদি প্রপারলি প্রোটোকলগুলো মেনটেন না করা হয়, তাহলে ল্যাবরেটরি থেকে ব্যান্ড করা হয়। তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমার যে পিপিই পড়তে হবে, আমার যে গ্লাভস পড়তে হবে, এনক্লোজ শুজ পড়তে হবে, চোখে গগলস থাকতে হবে একটা কেমিক্যাল টেস্টের সময়, বা যেখানে শার্প অবজেক্ট আছে সেখানে, বা ন্যানো পার্টিকেলস ইউজ করার সময় আমাকে রেসপিরেটর ব্যবহার করতে হবে। এই ব্যাপারগুলো যে খুব ইম্পর্টেন্ট, এবং সেই সঙ্গে যে রিস্ক অ্যাসেসমেন্টটা করতে হয়, যে যে কোনো একটা প্রজেক্ট করার আগে সেটার রেডিয়েশন কি মাত্রা হতে পারে, বা সেখান থেকে কেমিক্যাল হ্যাজার্ড কি, বা আমাদের জন্য কতটুকু ক্ষতিকর হতে পারে এই প্রজেক্টে যদি কোনো ভুলভাল হয়ে যায়। সেই জন্য যে রিস্ক যে অ্যাসেসমেন্টটা করা, এটা আমি দেখেছি যে আমাদের উপমহাদেশের অনেক ছাত্রছাত্রী খুবই ব্রাইট, কিন্তু তারা এগুলো করতে একটু উদাসীন থাকে, যে কারণে দেখা যায় যে তারা অনেক সময় তাদের, আমি দেখেছি একটা বড় ফায়ার ইনসিডেন্স হয়েছে একটা স্টুডেন্টের কাজ থেকে। তো এই সমস্ত বিষয়গুলো আগে থেকেই মাথায় রাখতে হবে, যে বিদেশে গিয়ে পড়তে হলে আমাকে অবশ্যই সেফ একটা ওয়ার্ক এনভায়রনমেন্টে কাজ করার মানসিকতা থাকতে হবে, তাদের প্রোটোকলগুলো মানতে হবে। ল্যাব যদি 6টা পর্যন্ত খোলা থাকে, সেখানে আমার এক্সেস থাকলে আমি 7টায় ঢুকবো না, আমার স্পেশাল পারমিশন আছে কিনা সেগুলো যদি আমি খেয়াল রাখি, তাহলে যেটা হবে যে এই যে আমাদের প্রতি যে একটা ধারণা হয়ে যায় যে আমরা ল ব্রেক করি, বা আমরা সেফ ওয়ার্ক এনভায়রনমেন্টটা বুঝি না ল্যাবের, এই ধারণা থেকে হয়তো বা একটু মুক্তি মিলবে। তো এই ব্যাপারগুলো আসলে মাথায় রাখতে হবে যখন হায়ার স্টাডিজের জন্য কেউ যাবে।
আরেকটা ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র তো স্কলারশিপ না, সেলফ ফিনান্স বা অর্ধেক স্কলারশিপেও বা ভালো রেজাল্ট করার পরও হয়তো ফুল স্কলারশিপ হয়ে যায় অনেক সময়, সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় যে কারণে বিদেশে পড়তে যেতে চাই সেটা হচ্ছে যে বিদেশে থেকে যাওয়ার জন্য। আমার ক্ষেত্রেও তাই হয়েছে যে পড়তে এসে থেকে যাওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে দেশটা বাছাই করতে হবে। যেমন আমি যদি মনে করি যে টেক্সটাইলের কাজ করব আমি বা টেক্সটাইল রিলেটেড কাজ করব, তাহলে আমি বলবো যে এই জন্য বেস্ট হবে আমেরিকাতে যাওয়া এই মুহূর্তে, বা ইউরোপে আরেকটু কম আছে এখন ফেসিলিটি, টার্কিতে সুযোগ আছে, কম্বোডিয়াতে সুযোগ আছে, হংকং, চায়না, তো এই সমস্ত দেশগুলো বেছে নেওয়া। অস্ট্রেলিয়াতে টেক্সটাইলের সুযোগ মানে কাজ করার সুযোগ খুবই নিচ, কারণ অস্ট্রেলিয়ার মার্কেটটা খুব ছোট, তো আর লেবার ইন্টেন্সিভ, এখানে ইন্ডাস্ট্রিও খুব কম, এটা সবই ইম্পোর্টেড জিনিস নিয়ে চলে। তো সেই ক্ষেত্রে আমি যদি থাকতে চাই, যে আমি মনে করি যে আমি পড়াশোনাটা করে ওখানে আমি পার্মানেন্ট রেসিডেন্সি নেব বা আমি সিটিজেন হব, তাহলে এমন একটা দেশ বাছাই করা উচিত যাদের টেক্সটাইল ব্যাকবোনটা শক্ত। তাহলে যেটা হবে যে হয়তোবা তাকে, অনেকে আছে আমি যাদের চিনি এখানে পিএইচডি করেছে, বাংলাদেশ থেকে এসেছে, তো টেক্সটাইলে জব পাচ্ছে না, কারণ খুবই ছোট সেক্টর, এটা খুব নিশ মার্কেট, মাত্র মানে 22 মিলিয়ন লোক, তো সেখানে তো দেখা যায় যে ওইভাবে করে টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেহেতু লেবার ইন্টেন্সিভ এবং অনেক টেক্সটাইল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, তো টেক্সটাইলের রিলেটেড জব নেই। তখন যেটা করতে হয় যে আমি যদি অস্ট্রেলিয়াতে মাইগ্রেশন করতে চাই, তখন আমি কি করব, আমি একটু ফিল্ডটাকে আর একটু বড় করব, আমার উইংটাকে, যেমন যেটা হতে পারে যে ওয়্যারেবল ইলেকট্রনিক্স, এটা একটা হতে পারে রিসার্চ টপিক, অথবা অ্যান্টিমাইক্রোবিয়াল, যেটা যে কোনো ম্যাটেরিয়ালস অ্যান্টিমাইক্রোবিয়াল যদি হয়, এখন এটা হট টপিক পুরো ওয়ার্ল্ডে। তো এরকম কিছু আমাদের যেগুলো আমাদের থিওরি পড়া আছে, আমাদের বেসিক আছে, সেগুলো থেকে আমাদের উইংটাকে একটু ব্রড করে নিতে হবে। এবং তাহলে হয়তো বা, যেমন আমার বেসিক টেক্সটাইলে ধারণা ছিল, আমি কাজ করেছি ন্যানো পার্টিকেলসে এবং ইউভি ব্লকিং, যেগুলো টেক্সটাইল আমাকে বেসিক্সটা আগেই শিখিয়ে দিয়েছিল, কিন্তু আমি আমার অস্ট্রেলিয়ার সঙ্গে অ্যালাইন করে, অস্ট্রেলিয়ার নিড কি, যেহেতু এখানে স্কিন ক্যান্সার অনেক বড় একটা সমস্যা এবং ইউভি ব্লকিং প্রোডাক্ট খুব বেশি জরুরি, সানস্ক্রিনের মতো জিনিস খুব জরুরি, সেই কারণে আমি আমার রিসার্চটাকে ওইভাবে করে অ্যালাইন করে নিয়েছিলাম। এবং এরপরে আমার সৌভাগ্য যে আমি এখনো টেক্সটাইলে কাজ করছি, একটা ল্যাবরেটরি ম্যানেজ করছি, এবং সঙ্গে সঙ্গে স্টুডেন্ট সুপারভাইজ করছি বা ইন্ডাস্ট্রি কোলাবোরেশন করছি ইউনিভার্সিটির সঙ্গে। তো এটাই যে আমি যদি আমার ট্রেন্ডের সঙ্গে আমাকে আসলে বুঝে শুনে কাজ করতে হবে। আমি একেবারে চোখ কান বন্ধ করে শুধুমাত্র আমার যেটা প্যাশন সেটাতে করলে হয়তোবা চাকরির বাজারটা একটু কঠিন হয়ে যাবে আমাদের জন্য। সেই জন্য আমি সবসময় বলি যে মার্কেট লেড ইনোভেশনে বিশ্বাস করতে হবে, কনজিউমার লেড ইনোভেশনে বিশ্বাস করতে হবে। কনজিউমাররা কি চায়, কি প্রবলেম, হয়তো আমি একটা বেসিক একটা ফুটবল জার্সি নিলাম, তো সবসময় ফুটবলাররা কি চায়, আরেকটু আরাম, এটা থেকে আরেকটু ব্রিদেবল কিভাবে হতে পারে। তো যতদিন স্পোর্টস থাকবে ওয়ার্ল্ডে, ব্রিদেবিলিটি এবং কমফোর্টেবিলিটি অনেক প্রয়োজন হবে, এবং প্রত্যেকটা পারফরমেন্স কিন্তু বাড়িয়ে দিতে পারে যদি একটা পারফেক্ট ফিটেড জার্সি পরে বা একটা কমফোর্টেবল গার্মেন্ট পরে যদি স্পোর্টসম্যানরা কাজ করে। তো এই ফিল্ডে কিন্তু কাজ খুব কম হয়, এই যে অ্যানথ্রোপোমেট্রি বা সাইজ ফিটিং এবং স্পোর্টস ওয়্যারে দেখা যায় যে আমাদের বাংলাদেশ থেকে খুব কম ছেলে মেয়ে আসে, কারণ আমরা সবসময় ভাবি যে না, খুব হাই ফাই টপিকে আমাদের কাজ করতে হবে, কিন্তু আমাদেরকে মার্কেটের কথা চিন্তা করে আসলে টপিক চুজ করতে হবে যে যেটা সারা জীবন থাকবে বা যেটা ডিমান্ড কখনো কমে না, এই টাইপের টপিক নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এবং তারপরে আমাদেরকে দেখতে হবে যে এটার আসলে শুধুমাত্র আজকে ডিমান্ড আছে সেটা না, এটার আসলে আগামী 20 বছরে কি হবে। যেমন আমি দেখছি যে টেক্সটাইলে পরে অনেকেই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করছে, যেমন ডাটা সায়েন্স বা রোবোটিক্স বা যেগুলো আছে যে ল্যাঙ্গুয়েজ, যেমন পাইথন বা আর এইরকম যে মেশিন ল্যাঙ্গুয়েজ গুলো আছে। কারণ আমরা তো আসলে টেক্সটাইলে পড়ার সময় আমাদের কিছুটা কম্পিউটারের ভিতটা বা ল্যাঙ্গুয়েজের ভিতটা হয়েই যায়, তো এই জন্য খুব কঠিন হয় না এই সমস্ত মেশিন ল্যাঙ্গুয়েজ শেখা। এবং
আমাদের সবাই বলছে যে যেটা হবে যে আগামী 20 বছর পরে ডাটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বা এই যে সাইবার ক্রাইম এগুলো প্রতিরোধ করার জন্য খুব বড় একটা ওয়ার্কফোর্সের দরকার হবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটাকে, যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং আছে এবং আমাদের কিছু বেসিক ধারণা আছে ইঞ্জিনিয়ারিং এর, কম্পিউটারের বা মেশিন ল্যাঙ্গুয়েজের, আমরা যদি ওইভাবে করে চিন্তা করি যে আসলে আমাদের যেহেতু এখানে একটা বড় ডিমান্ড তৈরি হবে, তো আমরা চেষ্টা করব না। তো এটাই যে আসলে নিজের পরিধিটাকে অনেক বাড়াতে হবে, মানে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, একটু মানে ট্রেন্ডের দিকে তাকিয়ে এবং সেটা এনালাইসিস করা এবং সেখানে কি গ্যাপ আছে, কোথায় গ্যাপ হবে, সেগুলোকে ভেবেচিন্তে যদি আগানো যায় তাহলে হয়তো বাংলাদেশ থেকে অনেক মানে আমি দেখেছি যারা মানে এসেছে অনেকেই মানে হয়তো টেক্সটাইলে কাজ করতে পারেনি, আবার অনেকেই আবার দেখা গেছে যারা বাংলাদেশে অত ভালো স্টুডেন্ট ছিল না তারা হয়তো খুব জবের ক্ষেত্রে বা রিসার্চের ক্ষেত্রে খুব ভালো করছে। এটার কারণই এটা যে তারা চিন্তা ভাবনা করে গিয়েছে বা কোথায় ডিমান্ড সেই অ্যানালাইসিসটা করেই হয়তো বা কাজটা করেছে বা রিসার্চ ফোকাসটাকে আরেকটু পরিধিটাকে বাড়িয়েছে। তো এই আমি মনে হয় যে মোটামুটি কভার করেছি যে আসলে কিভাবে করে বিদেশে পড়তে যাওয়া যায় বা কিভাবে করে আগাতে হবে। আর আমি এখন আসলে প্রশ্ন হলে আমার জন্য ভালো হয় যে কিভাবে কি জানতে চাইছে স্টুডেন্টরা, তাহলে হয়তো আমার জন্য উত্তর দেওয়াটা একটু সহজ হবে যদি কোনো প্রশ্ন থাকে। হ্যালো, তোমাদের কোনো কোশ্চেন নাই? শরীফ স্যার, স্যার আছি আমি। ওই তাহলে ওই ম্যাডামের জন্য একটু সহজ করে দিই, ছেলেরা যখন এখনো আরম্ভ করতে পারছে না, আমি এটা ম্যাডাম কমেন্ট করে কোশ্চেন। ম্যাডাম আসলে তারান্নম ম্যাডামকে অনেক ধন্যবাদ। আমি ডিপার্টমেন্টের একজন ফ্যাকাল্টি মেম্বার, আমি ডক্টর বিশ্বাস বলছি। এই আপনি যে টকটা দিয়েছেন এটা আসলে খুবই সুন্দর একটা জিনিস আপনি তুলে ধরেছেন, যে আসলে যে এই কান্ট্রি বেছে আসা উচিত যে যেখানে জব মার্কেট আছে বা স্কোপ আছে। যেমন অস্ট্রেলিয়াতে স্কোপ যে খুবই লিমিটেড, আপনি এটা বেশ সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে এখানে টেক্সটাইলের ফিউচার অত ভালো না, যেহেতু স্মল 22 মিলিয়নের লোক এখানে। হ্যাঁ, তা আসলে আমাদের ছেলেরা সুন্দর একটা আইডিয়া পেয়ে যাবে আসলে কোথায় ওদের ফিউচার ক্যারিয়ার ভালো হবে। হ্যাঁ, তো থ্যাংক ইউ ফর এ নাইস প্রেজেন্টেশন। আমরা আসলে রিসার্চের ব্যাপারে এরপরে ফিউচার আরো আবার আপনাকে স্যারের মাধ্যমে কল করলে আমাদের ছেলেদেরকে আপনি আরো পরে সময় দেবেন। এখন আমাদের ছেলেদের মধ্যে থেকে ওরা কিছু কোশ্চেন করলে আপনি উত্তর দিবেন। না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। শুরুতে আমি আরেকটা কোশ্চেন করি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি ডক্টর মোহাম্মদ শরীফুল আলম। আমার কোশ্চেনটা হলো, বিশ্বের কোন কোন দেশে সবচেয়ে ভালো টেক্সটাইল বেসড রিসার্চ হয়? রিসার্চ আসলে সব দেশেই হয় রিসার্চ। আমি বলবো না যে অস্ট্রেলিয়াতে খারাপ টেক্সটাইলের রিসার্চ হয়। তো অস্ট্রেলিয়ার রিসার্চগুলো যেটা হয় যে টেক্সটাইলটাকে মানে পিওর বেসিক টেক্সটাইলটার সঙ্গে কিছু যেমন কেমিস্ট্রি জুড়ে দেওয়া হয়। যেমন আমি নিজে কাজ করেছি ন্যানো পার্টিকেলস, উইচ ইজ পিওর কেমিস্ট্রি। যে আমাদের টেক্সটাইলে ওটা আমরা কাভার করে আসিনি আগে আন্ডার গ্রাজুয়েটে। তো এরকম আর কি ইলেকট্রোস্পিনিং বা যেগুলো ওয়্যারেবল টেক্সটাইলস যেমন ইলেকট্রনিক্স, এগুলো নিয়ে কাজ হয়। তবে সবচেয়ে এখনো আমি বলবো যে আমি ইউরোপের রিসার্চ যে কোনো ফিল্ডে, আমি ইউরোপের রিসার্চ আপনি কম্পিউটারের ক্ষেত্রে বলেন, সেই টেলিকমিউনিকেশন বলেন, সব ক্ষেত্রে ইউরোপ এখনো রিসার্চে এগিয়ে। আমার কাছে মনে হয় যত পেপার আমি রিভিউ করে দেখি যে সবগুলোই বেশিরভাগই ইউরোপ থেকে আসা। ফ্রান্স, জার্মানির রিসার্চ অনেক ভালো, অনেক সলিড থাকে ডাটা, এবং এখনো ইউরোপের গাঁথনিটা শক্ত। আমেরিকার নিয়ম কানুনগুলো আমি দেখি যখন পেপারগুলো, যে একটু সহজ, মানে এরা যেটা করে এটা একটু সহজ করে নেয়, যে এদের বইগুলো যে 2-3 পৃষ্ঠা পরে দেখা যাবে যে আবার বুলেট পয়েন্টটা খুব
সুন্দর করে বলে দিচ্ছে, বইগুলো পড়াও সহজ। আমেরিকা সিস্টেমটা আমার কাছে মনে একটু সহজ, যদিও ডেফিনেটলি অনেক ভালো কাজ সব জায়গায়, তো সবাই তো কম্পিট করে, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড, কারণ এটা দেশ ভিত্তিক তো না। আপনি যখন একটা রিসার্চ প্রপোজাল দাঁড় করান সেটা তো একেবারে ইউনিক হতে হবে। এটা অলরেডি কোথাও যদি হয়ে যায় সেটা তো আসলে আপনাকে পিএইচডি ডিগ্রিও দেবে না বা সেটা পাবলিকেশনসও হবে না। তো সেই জন্য আমার মনে হয় যে ওখানে মানে পৃথিবীটাই হচ্ছে রিসার্চ হাব, যে কোনো দেশে বসেই আসলে আপনাকে মানে সেই ওয়ার্ল্ড ক্লাস রিসার্চটাই আসলে করতে হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে টেক্সটাইলের জন্য আলাদা করে কোনো দেশ না, তবে ডেফিনেটলি এখনো ম্যানচেস্টার টেক্সটাইলের জন্য বেস্ট, এবং তারপরে আমি বলবো ইউএস এর এবং অস্ট্রেলিয়া একই সঙ্গে একই কাতারে পড়ে রিসার্চে। তাহলে এই মুহূর্তে আমাদের স্টুডেন্টের জন্য যদি প্রিপারেশন নিতে হয় বিদেশে যাওয়ার জন্য, কোন দেশটাকে ওদের সামনে রেখে প্রিপারেশন নেওয়াটা ভালো হবে? আমার আসলে মনে হয় যে এখন আমেরিকাতে অনেক স্টুডেন্ট যাবে, এবং আমাদের যেটা বলছিলাম যে আমাদের সময় আমেরিকাতে এত সুযোগ ছিল না। আমি বলবো যে যেহেতু আমেরিকাতে অনেক বড় একটা দেশ, অনেক এখন অনেক মাইগ্রেশনটাও কিন্তু ইজি করেছে আমেরিকাতে, তো আমি বলবো যে ইউএস এর দিকে তাকিয়ে, আসলে ইউএস এর বিভিন্ন ইউনিভার্সিটি আছে, অনেক ইউনিভার্সিটিতে টেক্সটাইল অফার করা হয়, ইউএস এর মার্কেটটাও অনেক বড়, অনেক টেক্সটাইল জব আছে, ইউএস এর জন্য প্রিপারেশন নিতে হবে, এবং টোফেল, জিআরই, স্যাট এই টাইপের বিষয়গুলোতে এই টাইপের জন্য প্রিপারেশন নিতে হবে, এই এক্সামগুলোর জন্য। আচ্ছা, যদি মিডিয়াম ক্লাসের স্টুডেন্ট হয় যারা টোফেল জিআরইতে ভালো স্কোর করতে পারবে না, সেই ক্ষেত্রে যদি এই স্টুডেন্টরা চায় বিদেশে যেতে, তাহলে কোন দেশটাকে আপনি বলবেন যে সামনে রাখার জন্য? চায়না। আমি যদি পারতাম আমি আসলে চাইনিজ শিখতাম, সত্যি কথা বলতে, যে আমাদের 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 অনেক বড় একটা আমাদের সামনে একটা উদাহরণ হচ্ছে চায়না, যারা আসলে আমাদেরকে দেখিয়ে দিয়েছে সারা পৃথিবীর ইকোনমি কন্ট্রোল আমি বলবো যে করে এখন চায়না। এবং উহান ইউনিভার্সিটি খুবই ভালো টেক্সটাইলের জন্য, এবং ওখান থেকে আমার অনেক স্টুডেন্টরা পড়েছে, পিএইচডি করছে এখনো, এবং খুবই ওখানে অস্ট্রেলিয়া থেকে গিয়ে ফ্যাকাল্টিরা পড়ান। আমি বলবো যে, এবং সত্যি কথা যে টেক্সটাইল বিজনেস শিখতে হলেও আমার মনে হয় যে চায়নার দিকে আমাদেরকে তাকাতে হবে, এবং হংকং পলিটেকনিক, যেটা পলিটেকনিক বলে কিন্তু ওটা আসলে খুব ভালো একটা ইউনিভার্সিটি, ইয়েস, ভেরি রিনাউন্ড, ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি এটা। জি জি জি। তো যাদের টোফেল জিআরই কঠিন মনে হবে তাদের আমি বলবো ডেফিনেটলি চায়না। আমি নিজে সুযোগ পেলে এখন আমি চাইনিজ শিখতাম, কারণ খুবই ভালো, খুবই এখন টেক্সটাইলের জন্য তো খুবই ভালো, এবং অন্যান্য টেকনোলজির জন্য চায়না আমাদের কাছে একটা এক্সাম্পল তৈরি করেছে। ওরা দেখিয়েছে যে কিভাবে সাস্টেইনেবল থাকা যায় একটা মার্কেটে, এবং অনেক প্রতিকূলতার মধ্যেও ওদের ইনোভেশন গুলো খুব ছোট, খুব কম দামি, কিন্তু কাজ হচ্ছে। তো এটাই তো আসলে মানে প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন আমাদের এফোর্ডেবিলিটিটার মধ্যে এনে দিয়েছে অনেক। আপনি চিন্তা করে দেখেন টিভি, আমরা এত যদি চায়না যদি টিভি না বানাতো এরকম করে, আমরা তো কেউ 42 ইঞ্চি, 50 ইঞ্চি, 60 ইঞ্চি, 70 ইঞ্চি টিভি কিনতেই পারতাম না। এই যে ওরা আমাদেরকে মানে টেকনোলজিটাকে যে আমাদের মানুষের কাছে রিচ করেছে, এটাই এখানে শেখার আছে চায়নার কাছ থেকে অনেক। থ্যাংক ইউ। এখন এই স্টুডেন্টের পক্ষ থেকে আমরা কোশ্চেন নিতে যাই, যেমন মাহমুদা ইমা, প্লিজ মেক ইউর কোশ্চেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাম। আমি মাহমুদা ইমা, রিসেন্টলি গ্রাজুয়েশন শেষ করেছি। আমি জানতে চাচ্ছিলাম, এখন যদি আমি কোনো টপিকে রিসার্চ করতে চাই, তো সেক্ষেত্রে আমি টপিকটা কিভাবে সিলেক্ট করব? এটা কি আমার ইন্টারেস্টের উপরে আমি সার্চ করে করে সিলেক্ট করব, নাকি দেখবো যে কোন বিষয়গুলোতে বর্তমানে ভালো রিসার্চ হচ্ছে বা কাজ হচ্ছে, এইভাবে সিলেক্ট করব? আসলে উভয় ভাবে আমি বলবো, প্রথমে দেখতে হবে যে কি কি বিষয় এখন রিসার্চ হচ্ছে, এবং সেটার মধ্যে থেকে আপনাকে বেছে নিতে হবে যে কোনটা আপনার
আপনার কমফোর্ট জোনে কোনটা আপনি ভালোবাসেন, কোনটা রিসার্চ এমন একটা জিনিস, এটা যদি ভালো না বাসেন তাহলে আসলে এখান থেকে মানে সেই অথৈ সমুদ্রে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা হবে। তো ডেফিনেটলি প্রথমে আপনি দেখবেন যে আসলে কি ট্রেন্ডে যাচ্ছে রিসার্চ, এবং তারপর ওখান থেকে আপনার পছন্দ মতো একটা সাবজেক্ট বেছে নিয়েই আপনাকে ওটাতে আপনার সেই সিনাপসিস বলেন বা প্রায়র ওগুলো করতে হবে। তারপরে হচ্ছে আপনার আগতে কোন ইউনিভার্সিটিতে আপনি যেতে চাচ্ছেন সেখানে নক করবেন আপনার সিনাপসিস এবং সিভি নিয়ে, এবং দেখবেন যে ওরা কি বলছে, আপনার কি কি দরকার, ওদের আপনার কি কি পড়তে হবে বা কি কি এক্সাম দিতে হবে ওখানে যেতে হলে, বা পাবলিকেশনস লাগবে কিনা। অনেক সময় অনেক জায়গায় রিসার্চে যেতে হলে ওরা চায় যে আপনার কোনো পাবলিকেশনস আছে কিনা আগে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যখন ওরা যদি বলে পাবলিকেশনস দরকার হবে, তখন আপনি আপনার কোনো সিনিয়রের সঙ্গে বা টিচারের সঙ্গে একটা কোলাবোরেট করে একটা প্রজেক্ট আপনি দাঁড় করিয়ে একটা রিসার্চ পেপার, একটা কনফারেন্স প্রসিডিং আপনি তৈরি বা একটা জার্নাল পাবলিকেশনস আপনি করতে পারবেন। এখন তো বাংলাদেশে অনেক কনফারেন্স হয়, আমি অনেক ইনভিটেশন পাই, তো এখন তো সুযোগ অনেক বেড়েছে আসলে, বা আমাদের সাবকন্টিনেন্টেও অনেক কাজ হয় আসলে, কনফারেন্স হয় যেখানে আসলে পাবলিশ করার সুযোগ অনেক বেড়ে গেছে। থ্যাংক ইউ ম্যাম। আরেকটা কোয়েশ্চেন, যেহেতু আমি চিন্তা ভাবনা করছিলাম মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করার জন্য, তো সেই কারণে আমি উহান টেক্সটাইল আর হচ্ছে দংহা ইউনিভার্সিটি এদের এইগুলো সম্পর্কে একটু খোঁজ খবর নিয়েছিলাম। তো ওখানে দেখলাম টেক্সটাইল যেই সাবজেক্ট গুলো আমরা এখানে পড়ি সেগুলার ডিরেক্ট সাবজেক্ট বা যেটা বলি মানে সেই সুযোগটা আছে, যেমন ওয়েট প্রসেসিং বলি বা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং যেটাই বলি না কেন। এখন আমেরিকার ক্ষেত্রে যেটা বললেন, ওখানকার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে কি এই টেক্সটাইল রিলেটেড ডিরেক্ট সাবজেক্ট গুলা কি আছে, নাকি ওখানে কেমিস্ট্রি বা হচ্ছে ফ্যাশন ডিজাইন এইগুলা সাবজেক্ট বেশি? না, আসলে ইউনিভার্সিটি আপনাকে কিছু ইউনিভার্সিটি শুধু ফ্যাশন কোর্স অফার করে, কিছু ইউনিভার্সিটি কেমিস্ট্রি রিলেটেড কোর্স অফার করে। যেমন এমআইটিতেও কিন্তু টেক্সটাইলের ইলেকট্রোস্পিনিং এর রিসার্চ হয়, মানে টেক্সটাইল থেকে পড়েও যাওয়া যায়। তো আমরা আমাদের ধারণা ছিল এমআইটি খুব হাইফাই, খুব রিসার্চ হয়। আসলে সব জায়গায়, সব ইউনিভার্সিটিতেই আসলে আপনি যদি টেক্সটাইলকে ম্যাটেরিয়ালস হিসেবে আপনি ধরে নেন, তাহলে আপনার প্রায় বেশিরভাগ ইউনিভার্সিটি এর রিলেটেড কোর্স অফার করে। এবং আমাদের একেবারে আমরা যেগুলো বাংলাদেশে টেক্সটাইল পড়েছি এরকমও অনেকগুলো ইউনিভার্সিটি অফার করে, যেমন নর্থ ক্যারোলাইনা, তারপরে হচ্ছে নিউ ইয়র্কের একটা ইউনিভার্সিটি, এর একেবারে আমরা যেগুলো পড়ে এসেছি ওই ধাঁচের কোর্সই অফার করে। টট কোর্সে যাওয়া যায়, আবার আপনার রিসার্চ বেসড মাস্টার্স বাই রিসার্চেও যাওয়া যায়। তো আমার কাছে মনে হয় আমরা যেহেতু প্রথমবার দেশের বাইরে যাব, মানে মাস্টার্স যদি আমাদের টট কোর্স হয় তাহলে হয়তো একটু ইজি হয়, যে আমি জানি সিলেবাসটা কি, কি পরীক্ষা হবে, কি মানে কি হবে। এটা আসলে আমরা যেহেতু এই ধারণা এইগুলো আসলে করে এসেছি, তো আমার মনে হয় যে মাস্টার্সটা টট কোর্সে করলে, মানে প্রথম ডিগ্রিটা বিদেশে টট কোর্সটাই ভালো, মাস্টার্স বাই রিসার্চের চাইতে টট কোর্স মাস্টার্সটা হলেই মনে হয় বেশি, মানে একটু সুবিধা হয় আমাদের জন্য। আমি দেখেছি যে স্টুডেন্টরা একটু কমফোর্টেবল ফিল করে। তো আমেরিকাতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, আপনি জাস্ট যেটা করবেন যে টেক্সটাইল ইউএস ইউনিভার্সিটি এইটা দিয়ে গুগলে সার্চ করলে আপনি কোন কোন ইউনিভার্সিটিতে টেক্সটাইল অফার করছে আপনি পেয়ে যাবেন। এবং ফিলাডেলফিয়াতে টেক্সটাইল আছে, আরো অনেক ইউনিভার্সিটিতে আপনার টেক্সটাইল পড়ানো হয়, মানে টেক্সটাইল একেবারে আলাদা করে মাস্টার্সের সুযোগ আছে এবং রিসার্চের সুযোগ আছে। অনেক ধন্যবাদ ম্যাম। আপনাকে ধন্যবাদ। জি রবিউল হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আর কি ম্যাডাম, এই আপনি যে ম্যাডাম আমেরিকার ক্ষেত্রে ম্যাডাম আর কি মাস্টার্স প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রামের, তো ম্যাডাম মাস্টার্স প্রোগ্রামের জন্য যদি ম্যাডাম অ্যাপ্লাই করতে যাই, তো এখানে কি ম্যাডাম স্টাডি গ্যাপ কি ম্যাডাম কোনো ইস্যু হয়ে ম্যাডাম দাঁড়াবে? সরি, কি আমি বুঝতে পারিনি আপনার। স্টাডি গ্যাপ কি ম্যাডাম এখানে কোনো ইস্যু হয়ে দাঁড়াবে? না
না, পৃথিবীর কোনো দেশেই, উন্নত দেশে স্টাডি গ্যাপটাকে আপনি আপনার ক্লাসে দেখবেন 80 বছরের মানুষও আছে, স্টাডি গ্যাপটা কোনোই ব্যাপার না হায়ার স্টাডিজ এর জন্য। স্পেশালি আমেরিকা, ইউরোপে তো নাই। আপনি আপনি কি করেছেন, আপনার এক্সপেরিয়েন্সটা ডেফিনেটলি কাউন্ট হয়, কিন্তু আপনি 20 বছর স্টাডি গ্যাপের পরেও পড়তে এসেছেন, এটাকেই ওরা কংগ্রেচুলেট করবে এবং আপনাকে কখনোই বলবেন আপনি কেন আসছেন এখন, বা আপনাকে নেবে না। স্টাডি গ্যাপটা কোনো ফ্যাক্টরি না কোনো দেশের জন্য। আর ম্যাডাম যদি ম্যাডাম এই ম্যাডাম টেক্সটাইলের তো ম্যাডাম অনেকগুলো সেক্টর আছে ম্যাডাম, অ্যাপারেল আছে, ওয়াশ আছে, তারপর ম্যাডাম কি বলতে গেলে ম্যাডাম যদি ম্যাডাম আমি এখন ম্যাডাম অ্যাপারেলের, আমি যদি ম্যাডাম মনে করি যে না ওয়াশিং জিনিসটা আর কি, ওয়াশ সেক্টরটা আর কি খুব ইন্টারেস্টিং আমার কাছে যদি ম্যাডাম মনে হয়, তাহলে এটাকে ম্যাডাম ট্রান্সফার করতে পারবো? অবশ্যই অবশ্যই আপনার নলেজ থাকতে হবে, কিন্তু আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনার একটা বিষয় ইভেন আপনি পড়ে গেলেন এখান থেকে ওয়েট প্রসেসিং, আপনি কাজ করবেন গার্মেন্টসে, সেটাও সম্ভব। আপনার ডিগ্রিটা তো বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ওখানে আপনার অ্যাডভান্স কিসে করেছেন ওটা একটু সহজ হবে আপনার জন্য, বাট আপনি যদি প্রুফ করতে পারেন যে আপনার ওদের যা যা রিকোয়ারমেন্টস ওগুলো আপনার ডিগ্রি ফিল আউট করতে পারে, তাহলে আসলে ওরা ইনটেকে কোনো বাধা নেই। কিন্তু আপনার কষ্ট তো হবে আপনার, আপনি যদি পড়ে থাকেন একটা, কিন্তু নতুন একটা টপিকে কাজ করতে হলে আমি বলবো একটা খুব সহজ উপায় আছে, যেটা আমি নিজে করি। আমি যখন নতুন কোনো বিষয় পড়তে গেছি, আমি একদম ক্লাস 12-এর একটা বই নেই ওই বিষয়ের, এবং ওইটা আমি একদম সহজ করে আমি জাস্ট রিডিং পড়তে থাকি যে জানার জন্য। আমি যখন কোনো ক্লাসও নেই আমি কাজটা করি যে আমার জানতে হবে যে বেসিকটা, এবং তখন আমি যখন ওই একেবারে আন্ডার গ্রেডের বা ক্লাস 12-এর ওরকম একটা বই পড়া হয়, তখন দেখা যাবে যে আপনার জন্য মানে সহজ হবে টপিকটা পড়া। মানে জানতে হবে, আপনার ওদের কোনো প্রবলেম হবে না যদি ওদের রিকোয়ারমেন্টস মানে ফুলফিল হয়, কিন্তু আপনার জন্য কষ্ট হবে। আপনার যদি না জানা থাকে তাহলে আপনার জন্য আসলে একটু পড়তে বেশি হবে আর কি, বা বুঝতে কষ্ট হবে। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার আমার টক নাম খুব ভালো ছিল, জি খুব ভালো থ্যাংক ইউ। বলছিলেন আপনি। আমার নাম রাব্বি। আমি জি গ্রিন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করে আমি কাজ করছি ইয়াং অন কর্পোরেশনে। জি আমি আপনার নাম শুনেছি, হয়তো আমার যে ইমিডিয়েট বস ছিল AKM শোয়েব, আপনি হয়তো চিনেন তাকে। জি জি হ্যাঁ, উনি উনি দুই একটা মিটিং এ এরকমের টেক্সটাইল ইউনিভার্সিটি ডিবেটারদের পেলে আপনার কথা ওরকমের যে তারান্নম আপু এরকম নাম আমি শুনেছি আমি। তো আমি আসলে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। তো আমরা স্পোর্টস ওয়্যারের কাজ করি বাংলাদেশে, আমাদের এখানকার যে হেড উনি অস্ট্রেলিয়ান, মিস্টার জন ডিমিক, হি ইজ ফ্রম অস্ট্রেলিয়া। উনি হচ্ছে আমাদের প্রজেক্ট হিসেবে কাজ করছেন আমাদের ফ্যাক্টরিতে। তো আমরা এখানে আপনার কিছু ফিনিশ নিয়ে কাজ করি, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল, উইকিং, ক্লিমাকুল, ক্লিমালাইট। তো আমার আসলে কোশ্চেনটা হচ্ছে, আমরা এই টেকনোলজি গুলো কাস্টমারের কাছ থেকে অ্যাডভাইস পাই এই কাজগুলো নিয়ে করতে হবে। আপনি যেহেতু রিসার্চ করেন, সেক্ষেত্রে আসলে আপনারা কিসের বেসডে রিসার্চ করেন, বা নতুন কোনো ক্রাইটেরিয়া কিংবা নতুন কোনো ফিনিশ বা নতুন কোনো ভার্সন নিয়ে আসার ক্ষেত্রে আসলে কিভাবে এই গবেষণাগুলো সম্পন্ন হয়, এটা জাস্ট জানার জন্য। ধন্যবাদ আপনাকে। থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল টাইম শেয়ারিং আপনার নলেজ। কোয়েশ্চেনের জন্য খুবই ধন্যবাদ। আসলে এগুলো কিন্তু আসার কথা আমাদের কাছ থেকেই। আমরা যেই জিনিসটা 20 বছর ধরে বলে আসছি যে আমরা কেন মানে বিদেশিরা আমাকে বলবে এই ডিজাইন আমরা করে দিতে হবে, আমরা কেন ওদেরকে বলি না যে এটা আমার ডিজাইন তুমি নেবে কিনা। তো এই জিনিসটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে খুব ভালো এগিয়েছে। যেমন আমি দেখছি অস্ট্রেলিয়ান মার্কেটে এখন জুটের ব্যাগ, এগুলো কিন্তু বাংলাদেশিরা আসলে প্রপোজ করেছে। আমাদের যখন পলিথিন ব্যান্ড হচ্ছিল তখন আসলে আমি দেখেছি অনেক বাংলাদেশি উদ্যোক্তারা এই অফারটা নিজেরা এগিয়ে এসেছে যে তোমাদের এটা ব্যান্ড হয়ে যাচ্ছে, জুটটা অল্টারনেটিভ নেবে কিনা। তো এই টেকনোলজি গুলো বা ডিজাইন গুলো এগুলো কিন্তু আমাদের রিসার্চ থাকা উচিত, R&D থাকা উচিত আমাদের ফ্যাক্টরি গুলোতে, এবং সেখান থেকে আমাদেরকে দেখতে হবে যে এখন বিদেশের ট্রেন্ড কি বা কি চাই, আমাদের কনজিউমারদের প্রবলেম কি। আমাদের রিসার্চ মেথোডোলজি যখন ইউকেতে পড়িয়েছে একটা কথাই বলেছে যে যদি সবসময় কনজিউমার কাছে যাবা যে কে এই প্রোডাক্টটি ইউজ করছে, সে কি প্রবলেম ফেস করছে, এবং সেই প্রবলেমটা জেনে যদি তুমি সলভ করতে পারো, তখন দেখা যাবে যে তোমার প্রোডাক্টটা আরো বেশি ইনোভেটিভ হবে, অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে।
তো এটাই ব্যাপার যে আপনারা যে কাজগুলো করছেন, উইকিং খুব ইম্পর্টেন্ট, যে স্পোর্টসওয়্যারে আপনার যদি ময়েশ্চার সাক করে তাহলে হচ্ছে যে সে কমফোর্টেবল ফিল করে, সেজন্য উইকিং প্রপার্টি খুব জরুরি। উইকিং প্রপার্টিটা আনার জন্য কিন্তু খুব বেশি হাইফাই টেকনোলজি লাগে না। এই যে যদি আপনি পলিস্টারের জাস্ট আপনার যদি ভেতরে চ্যানেলটাকে চেঞ্জ করে দেন, ক্যাপিলারি অ্যাকশনটা, তাহলেই আনা সম্ভব। খুব সহজ টেকনোলজি, কিন্তু কথা হচ্ছে যে আমরা এটাকে সহজ বা চিপার যদি করতে পারি তাহলেই কিন্তু এটা আরো মানে সত্যি কথা আমরাই ওদেরকে গাইড করতে পারবো যে তোমরা এইটা নাও, এটা আরেকটু বেটার, এটা আরেকটু চিপার। তো এই ব্যাপারগুলো আসলে আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আসলে বা R&D-টা থাকা উচিত, যেটা আসলে আমি জানি না এখনো, এটা আমরা 20 বছর ধরেই শুনে আসছি এবং আমরা ফাইটও করে আসছি যে এটা করা উচিত। তাহলে হয়তো আমাদের এই যে প্রফিট মার্জিনটা আরো অনেক বাড়তো এবং আমরা আরো বেশি মানে পরিচিত হতাম বা আরো বেশি জনপ্রিয় হতাম। আমরা কি করছি, আমাদের ভলিউম অনেক বেশি, কিন্তু আমরা কিন্তু খুব ইনোভেটিভ প্রোডাক্ট সাপ্লাই করি না। আমরা টি শার্ট, নর্মাল কার্গো প্যান্ট এগুলোতেই আছি, বেসিক প্রোডাক্টই আছে, কিন্তু এই যে সিম্পল ইনোভেশন যে অনেক প্রফিট বাড়িয়ে দিতে পারে বা আমাদেরকে জনপ্রিয় করে দিতে পারে, সেই বিষয়টা আসলে আমরা যে রিসার্চ করি না বলেই হয়তো আমরা জানি না। তো যে আরেকটা প্রশ্ন ছিল যে আপনার যে আমরা কিভাবে করে রিসার্চ করেছি, আমরা যখন রিসার্চ করেছি ডেফিনেটলি আমাদেরকে দেখতে হচ্ছে অলরেডি মার্কেটে কি আছে এবং আমার রিসার্চটা এই থেকে কি ডিফারেন্ট, সেই জন্যই আমাদেরকে পড়াশোনা করতে হয়, যে যেটাকে বলে লিটারেচার রিভিউ, যেটা করতে হয়েছে যে জানার জন্য যে অলরেডি কি আছে এবং আমার রিসার্চ কোয়েশ্চেনটা কি হবে, আমি কি নতুন নিউ নলেজ আমি ট্রান্সফার করব। নিউ নলেজ ছাড়া তো আর পিএইচডি হয় না, রিসার্চ মাস্টার্সও হবে না। তো সেই নিউ নলেজটা আপনাকে কিভাবে আপনি করবেন সেটাই আপনাকে কি প্ল্যান করে নিতে হয়, যে সিনাপসিস বলে বা কিছু, বা আপনার যে রিসার্চ প্রপোজাল সেটাই। তো ডেফিনেটলি যেটা অলরেডি মার্কেটে আছে ওটা দিয়ে রিসার্চ হবে না, নতুন কিছু আপনাকে অ্যাড করতেই হবে, আর সেটাই আপনাকে ডিগ্রিটা দেবে। ইফতা খায়রুল আলম, প্লিজ। জি ম্যাম, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আপনার কাছে আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি বর্তমানে সেকেন্ড ইয়ারে আছি, তো আমার গ্রাজুয়েশন কমপ্লিট হতে আরো 3 বছর বাকি আছে। তো হচ্ছে যে আমি যদি 2 ইয়ার্স, তো এই 2 বছরে আমি আরো মানে কি কি জিনিস মাথায় রাখলে এবং এখন থেকে কি কি জিনিসগুলি আমি গেইন করতে থাকি তাহলে আমার কাজে লাগবে, এবং কি আফটার 2 ইয়ার্স আমি একটা ভালো রিসার্চ পেপার অথবা পাবলিকেশন নিয়ে বাইরে জন্য আবেদন করতে পারবো আর কি। কি কি জিনিসগুলা, বেসিক জিনিসগুলো আমার জানা থাকতে হবে একটা রিসার্চ পেপারের জন্য, আর কিভাবে একটা রিসার্চ পেপার আমরা শুরু করতে পারি? জি, রিসার্চ পেপার শুরু করতে হলে আপনার সুপারভাইজার, আপনার টিচার যে, তার সঙ্গে আসলে আপনাকে তার সঙ্গে বসতে হবে। কারণ হচ্ছে যে আমরা সবাই ভাবি যে আমরা হাতি ঘোড়া মেরে ফেলবো, কিন্তু আমাদের সেই এবিলিটিটা আছে কিনা, আমার সেই ল্যাব আছে কিনা, এটা আপনাকে গাইড করবে আপনার টিচার বা আপনার ডিপার্টমেন্টের যিনি সিনিয়র, তিনি আপনাকে এটাতে গাইড করবে এবং আপনাকে বলবে যে আসলে আপনার একটা আইডিয়া নিয়ে আপনি যাবেন এবং সেই আইডিয়াটা ডেফিনেটলি আপনার পড়া থেকে, থিওরি থেকে, সেখান থেকে ডেভেলপ করতে হবে যে আমি এই কাজটা করতে চাই এবং এই কাজটা আমি কিভাবে করতে চাই। আমি আগে থেকে পড়াশোনা আমি দেখেছি, ইন্টারনেট ঘেটে দেখেছি বা অন্যান্য জার্নাল পেপার বা অন্যান্য জায়গায় পড়েছি যে এই সম্পর্কে, কিন্তু আমি আমার কাজে এটা থেকে বেটার এই জিনিসটা করতে চাই। তো তখন আপনার সুপারভাইজার বা আপনার টিচার সেইটা আপনাকে গাইড করতে পারবে যে আসলে এটা পসিবল কিনা। তো তার সেখান থেকে আসলে একটা পাবলিকেশনস বের হয়, এইভাবে এটাই প্রসিজার। আমাদেরকে ডেফিনেটলি আমাদের মানে ব্রাদারহুডে একটা আমাদের সুপারভাইজার লাগে, সুপারভাইজার ছাড়া পিএইচডি হয় না। আমি যতই ট্যালেন্টেড হই না কেন, আমাকে কারো আন্ডারে কাজ করতে হবে এবং সেটাই, এবং তার সাথে আমার নেগোশিয়েট করতে হবে, তার সঙ্গে আবার বুঝতে হবে, বসতে হবে, তাকে কনভিন্স করতে হবে যে আমি এটা পারবো বা আমি এটা করতে চাই, এবং এবং সে যদি বলে যে না এটা হবে না, তখন তার কথা শুনতে হবে যে আসলে কি করে করলে এটা অ্যাচিভ করা সম্ভব। তো প্রথমত আপনি যেটা করতে পারেন, মাস্টার গ্রাজুয়েশনের জন্য তো আপনাকে একটা ছোটখাটো রিসার্চ করতেই হবে, একটা যেটাকে বলে যে আমাদের সবারই ছিল লাস্ট ইয়ারে গিয়ে যে একটা থিসিস জমা দিতে হয় 4th ইয়ারে গিয়ে। তো ওটার জন্য আপনি যে কাজটা করবেন ওই কাজটাই আপনি
একটা রিসার্চ পেপারের আদলে যদি আপনি লিখে ফেলেন এবং তখন যদি আপনি সাবমিট করেন জার্নালে, ওই জার্নালের ধাঁচ অনুযায়ী, ডেফিনেটলি প্রত্যেকটা জার্নালের একটা লেখার স্টাইল আছে, সেটাকে কিভাবে করে রেফারেন্স করতে হবে, এগুলোর যে ধাঁচ আছে ওই অনুযায়ী করে যদি আপনি পাঠান এবং অ্যাকসেপ্ট হয়, তখন আপনার একটা পাবলিকেশন হলো। তো এইভাবে করে একটা পাবলিকেশন সম্ভব। এবং আপনি যেটা করবেন, আপনার প্রথমেই আপনার টপিক, আপনি কি টেক্সটাইলে থাকবেন কিনা, বা আপনি কি মার্কেট ট্রেন্ডটা ধরবেন কিনা, অন্য কোনো সাবজেক্টের যেটা ডিমান্ড আছে, ইঞ্জিনিয়ারিং পড়ে হয়তো ম্যানেজমেন্ট পড়া যায়, তারপরে সাপ্লাই চেইন অ্যানালিস্ট হওয়া যায়, কোন জায়গায় ট্রেন্ডটা আছে সেটা আপনাকে বুঝতে হবে যে আসলে পৃথিবী কোথায় যাচ্ছে। তো সেটা দেখে আপনার ইন্টারেস্ট অনুযায়ী একটাকে বেছে নিতে হবে এবং সেই সেই জায়গা থেকে কাজ করতে হবে, এবং সেই জন্য আপনার সেই দেশগুলো কোথায় কাজ হচ্ছে সেই দেশগুলোতে নক করতে হবে। তো এখন থেকে যেটা সেকেন্ড ইয়ারে যেহেতু আছেন, ইংলিশটাকে ঝালাই করেন। ইংলিশে মানে আমি বলবো যে খুব মানে যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে যে আপনাকে ভালো করে লিখতে জানতে হবে, ইংরেজি বলতে জানতে হবে। সেই জন্য আপনি যেমন আমরা যেটা করতাম আমাদের যুগে, আমরা ডিকশনারি মুখস্থ করতাম। এই কথাটা এখন বাচ্চাদেরকে বললে বাচ্চারা হাসে, কিন্তু কথা হচ্ছে যে আমরা যখন ইংরেজি পড়া শুরু করেছি, আমাদের সময় এই ট্রেন্ডটা ছিল যে আমরা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড জানার জন্য প্রতিদিন 10টা করে নতুন শব্দ ডিকশনারি থেকে শিখতাম। তো এটা কিন্তু খুব কাজে লেগেছে আমাদের জন্য। তো এটাই এখন আরো সহজ সবকিছু হাতের মুঠোতে, কিন্তু আপনাকে বেসিক ইংলিশটা জানতে হবে। এবং বেসিক ইংলিশের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে টেন্সটা ভালো করে বোঝা। আমি দেখেছি যে টেন্সটা যে ভালো করে জানে সে খুব ভালো ইংরেজি বলতে পারে। তো সেই জন্য আপনি মক টেস্ট দিতে পারেন, আইএলটিএস এর জন্য কোচিং করতে পারেন, বা জিআরইর জন্য কোচিং করতে পারেন, নিজেকে প্রস্তুত রাখার জন্য যে আমি কোন দেশে যেতে চাই সেই অনুযায়ী। শরীফ সাহেব, আমার মনে হয় আরেকজনকে নিয়ে ওকে একটু ফ্রি করে দেন, একটু কথা বলি আমি। শরীফ সাহেব, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ আছি ভালো। তোমাকে অনেকদিন পরে দেখলাম, পরে কথা বলবো। ধরো 1 মিনিট আগে একজন বাকি আছে, আশরাফুল আলম মনে হয়। শরীফ সাহেব, ওনাকে দেন, আমাদের ছাত্রই বোধ হয়। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার আমি আশরাফুল আলম, 4th ইয়ার রানিং স্টুডেন্ট এন্ড মাই মেজর ইজ অ্যাপারেল। ম্যাম আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমি যখন টেক্সটাইলে যখন ভর্তি হয়েছি ম্যাডাম, তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি সেলস আর মার্কেটিং আর মার্চেন্ডাইজিং এই সেক্টরটার মধ্যে আমি ঢুকবো। এই কারণে আমার অ্যাপারেল নেওয়া। এবং আমি রিসেন্টলি আমি আইডিয়া নিচ্ছি এবং একটা প্ল্যান করছি যে আমার দেশের বাইরে যাওয়া উচিত ফর বেটার ক্যারিয়ারের জন্য। তো এই সেক্টরে আমি একটু রিসার্চ যখন মানে একটু জাস্ট একটু অনলাইনে ঘাটাঘাটি করার মাধ্যমে ম্যাডাম যা জানতে বললাম যে আমার যে সকল দেশে যাওয়ার ইচ্ছা আছে, ইউরোপ বেসড কান্ট্রি বা কানাডা, তো ওইসব দেশে টেক্সটাইল সেক্টর গুলোতে ওরকম বেশি খুব আমি অ্যাফোর্ডেবল সাবজেক্ট পাইনি ম্যাডাম। তো জব মার্কেট চিন্তা করে এবং বেটার ক্যারিয়ার কথা চিন্তা করে ম্যাডাম আমি একটা ধারণাতে আসছি যে ডিজিটাল মার্কেটিং এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর আমার একটা কোর্স করা উচিত। তো ম্যাডাম আমি এই বিষয়ের উপর আপনার কাছে একটু আইডিয়া যাচ্ছি যে কোন দেশে কিভাবে আমি কি করলে আমার জন্য ভালো হবে। আমি সত্যি কথা একটা কথা আপনার এই জায়গায় বলতে চাই, সবাই বিদেশে যেতে চায়, কিন্তু কথা হচ্ছে যে আমি কিন্তু বাংলাদেশে আসতে চাই। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ অপরচুনিটি। আমি জানি না কেন, হ্যাঁ আমাদের বিদেশ থেকে ডিগ্রি নিতে হবে, কারণ আমাদের দেশে ওরকম রিসার্চ ফেসিলিটি ছিল না, এখন অনেক বেড়েছে। তো আসলে বাংলাদেশে কিন্তু আপনি যে ডিজিটাল মার্কেটিং এর কথা বললেন, এটা কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি করতে পারেন। বাংলাদেশ হচ্ছে যে বাংলাদেশের যে মেইন বিউটি সেটা হচ্ছে বাংলাদেশের মার্কেটটা অনেক বড়, অনেক মানুষ। হ্যাঁ আমাদের পলিউশন আছে, অনেক প্রবলেম আছে, অনেক গরম, অনেক মানুষ, ওটাই কিন্তু আমাদের অনেক বড় আমাদের অস্ত্র। এই যে আমরা মানে সারা পৃথিবী, ইউরোপ যে সাফারটা করছে এই ভাইরাল ডিজিজের জন্য, বাংলাদেশ কেন করছে না? টেম্পারেচারের কারণে। তো আমরা কিন্তু আসলে সত্যি কথা বলতে মানে বাংলাদেশ অনেক কিছু করা সম্ভব। হ্যাঁ আমি আজকে বললাম যে কিভাবে বিদেশে যাওয়া যায়। হ্যাঁ বিদেশে আপনারা যাবেন, পড়বেন, নিজেদেরকে গড়বেন, কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের সাথে কানেকশনটা কখনো হারাবেন না। তাতে যেটা হবে কি আপনাদের জন্য অনেক বড় মানে আপনাদের স্কোপটা অনেক বাড়বে।
যে আপনি যদি আপনি ইউরোপে পড়তে গেলেন, আমেরিকাতে পড়তে গেলেন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা কিন্তু আপনি অনলাইনে অনেক ইউনিভার্সিটি অফার করে। এবং এখন যেই সুযোগটা হয়েছে আরো, যে আপনি বাংলাদেশে বসে আমেরিকা ডিগ্রি নিতে পারছেন। এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনেক ইউনিভার্সিটি আপনার মানে যেই কোর্সগুলো আগে অনলাইনে অফার করতো না, সেগুলো কোর্স অফার করা শুরু করেছে। সাথে মানে বাংলাদেশে কোনো অ্যাফিলিয়েটেড ল্যাবে কাজ করে, ইভেন ল্যাব বেসড অনেক কিছুও আজকাল অনলাইনে অফার করা হচ্ছে। এর কারণটাই হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিংটা যাতে মেনটেন করা যায়। তো সেই ক্ষেত্রে আমার কাছে, আপনার কাছে আমার যেটা সাজেশন হবে সেটা হচ্ছে আপনি প্রথমে অনলাইনে দেখেন কোর্স করা যায় কিনা। তাতে যেটা হবে যে আপনার অলরেডি একটা কোর্স করা থাকলে আপনার যেটা সুযোগ আপনি জানবেন, তখন আপনার বিদেশে গিয়ে আপনার সেমিস্টার লস হবে না বা আপনি খারাপ রেজাল্ট করবেন না। তো বাংলাদেশে বসে কম পয়সায় আপনি যদি একটা কোর্স করে ফেলতে পারেন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর অনেক জাপান থেকে কোর্স অফার করে, আমেরিকা থেকে করে। তো এগুলো আপনি যদি বাসায় বসে একটা করে ফেলেন এবং তারপরে আপনি ডিসিশন নেন আসলে আপনি কোন দেশে যাবেন এবং সেই দেশে আপনি কি থেকে যাওয়ার জন্য যাবেন, এবং বা আপনি কিভাবে করে সেখানে আপনার ডিজিটাল মার্কেটিং বা আপনার যেটা প্যাশন সেটা আপনি সেই ফিল্ডে কিভাবে কাজ করতে পারেন, এটাই হবে আমার আসলে আপনার জন্য সাজেশন। জি ম্যাম, আমি বাংলাদেশে করার জন্য ম্যাডাম আমি বেশ কিছু দেখছি এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন অফার দেওয়া হচ্ছে, যে অ্যারাউন্ড 90% অফার দেওয়া হচ্ছে এই সব সেক্টরের উপর। আমি বাংলাদেশের বিডি জবসটা ঘেটে দেখলাম ম্যাডাম, এখানে যে রিক্রুটমেন্ট গুলো চাচ্ছে ওরা ব্যাচেলর চাচ্ছে আপনার আইটিতে, সিএসসি ইঞ্জিনিয়ার চাচ্ছে বা এরকম আইটি বেস যে সকল ইঞ্জিনিয়ারিং আছে, জব সেক্টরটা টোটালি আইটি দের হাতে চলে গেল। কিন্তু আমাদের টেক্সটাইলে কিন্তু এই অপশনটা বাংলাদেশে আমি মেবি পাচ্ছি না। না না, আমার জানা মতে আমার জানা মতে আসলে আমি জানি একজনকে, আমি চিনি যে টেক্সটাইলের ভুটেক্সের, সে এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অ্যানালিস্ট হিসেবে একটা কোর্স করেছে। আপনি আপনি আমাকে ইমেইল করবেন, আমার ইমেইল হচ্ছে taraafrin@gmail.com। আমার তারান্নুম নামের প্রথম 4টা শব্দ এবং আমার সারনেম একসঙ্গে gmail.com। আমি আপনাকেও ওর সঙ্গে পরিচয় করিয়ে দেবো, যে যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কোর্স করেছে বাংলাদেশের থেকে এবং টেক্সটাইলের। তো ও হয়তো আপনাকে গাইড করতে পারবে। ম্যাম থ্যাংক ইউ। আপনি প্লিজ কাইন্ডলি আপনার ইমেলটা একটু মেসেজ চ্যাট বক্সের মধ্যে দিলে খুব উপকার হতে পারে। এই যে আমি বলে দিলাম taraafrin@gmail.com, তারান্নুমের তারা আর afrin@gmail.com। ওকে ম্যাম, থ্যাংক ইউ। শরীফ সাহেব, আমার মনে হয় নাকি নাজমুল ইয়ে করবে তুমি। হ্যালো শরীফ সাহেব। হ্যাঁ নাজমুল, আমার মনে হয় একটু ক্লোজিং এ দাও। আমার মনে হয় শরীফ স্যার তো কন্টিনিউ করতেছিল। হ্যাঁ না, উনি তো নাই মনে হয় আমাদের। জি জি। আচ্ছা তাহলে স্যার আমরা কি আপনার মাধ্যমে ক্লোজিং এ চলে যাই, যেহেতু আমাদের আরেকটা সেশন শুরু হবে। না ঠিক আছে, আমার মনে হয় ইয়ে আছে, কারণ ওর সাথে দেখা হয় না অনেকদিন, দীর্ঘদিন, একটু কথা বলে নেই। বলো। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? করে দিছি। হ্যাঁ বলো। শরীফুল স্যার আসছে। আসছে, তাহলে ওনাকে বলো। শরীফ সাহেব। শরীফ স্যার। নাজমুল, আমাদের কি কোশ্চেন আনসার পর্ব শেষ? হ্যাঁ শেষ। এখন আমার মনে হয় আমাদের ও ওকে, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, এরপরে তো আবার একটা অনুষ্ঠান আছে। জি জি জি, থ্যাংক ইউ এভরিওয়ান টু জয়েন দিস ইভেন্ট এন্ড স্পেশাল থ্যাঙ্কস ডক্টর তামান্না আফরিন। আপনি অনেক ব্যস্ততার মাঝেও আমি শুনেছি এই যে শুভ, সে আমার অনেক ক্লোজ ছোট ভাই, সে আপনি তার কাছে বলছেন আপনার মাঝখানে ক্লাস ছিল, ক্লাসকে আপনি সেগমেন্ট করে ওই টাইমটা বের করে আপনি আমাদের দিয়েছেন। উই আর স্পেশালি গ্রেটফুল টু ইউ। আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মানে সারা পৃথিবী একদিকে আর নিতাই স্যার একদিকে। উনি আমার জীবনে যে কন্ট্রিবিউশন ওনার, সত্যি কথা, যদি নিতাই স্যার আমার সময় ভিসি না হতো আমি তারান্নুম হতাম না। আমরা খুব লাকি যে আমি যখন পড়তে গেছি
ঠিক তখনই নিতাই স্যার ভিসি হিসেবে আসেন আমাদের টেক্সটাইলে, এবং উনি সেই নতুন অডিটোরিয়াম থেকে শুরু করে এই যে আমাদেরকে বিতর্কে উৎসাহিত করা, প্লাস কালচারাল অ্যাক্টিভিটিস গুলো হওয়া, এবং উনি যেভাবে করে আমাকে গড়েছেন, এটা শুধু আমি খুব বলবো খুব ভাগ্যবান গ্রিন ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এবং ফ্যাকাল্টিরা নিতাই স্যারের মতন মানুষকে পেয়েছেন। উনি খুব ডাইনামিক একটা পার্সোনালিটি, এবং উনি যেভাবে করে মানুষ গড়ার কারিগর, এবং এটা আমি সবসময় বলি যে এটা আসলে টেক্সটাইলে যদি আমার সময় যদি অন্য কোনো ভিসি থাকতো এইটা হতো না। এবং আমি খুব ডিমোরালাইজ ছিলাম, আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছি তখন কিন্তু নিতাই স্যার ছিলেন না, কিন্তু নিতাই স্যারকে আমি খুব লাকি যে আমি পেয়েছি। এবং উনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যে ইউকে থেকে সেই লিডস থেকে পিএইচডি করা, মানে আমাদের সময় উনি তো খুবই কম পিএইচডি ছিল আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তো নিতাই স্যার ওরকম ওয়ার্ল্ড লিডার একজন টেক্সটাইলের, এবং উনি যেভাবে করে মানুষকে মোটিভেট করেন, যেভাবে গাইড করেন, সেটা আসলে কল্পনাতীত। তো যখন আমি শুনেছি নিতাই স্যার আমাকে মানে আছেন ওখানে, সেখানে আমার দুনিয়া যদি উল্টেও যায়, আমি ওখানে যেভাবে করে হোক আসবো, এবং এটা আমার জন্য অনেক বড় ভাগ্য ছিল আজকে স্যারের সামনে বসে কথা বলছি। তো এটাই যে আমি বলবো যে যারা আছেন আপনারা এই সুযোগটা কাজে লাগাবেন। যে থ্যাংক ইউ তারান্নুম, থ্যাংক ইউ। আমার মনে হয় শরীফ সাহেব আমি ক্লোজিং করে দেই। আসলে তারান্নুম আমি খুবই খুশি, মানে আমি জানি তুমি খুব ব্যস্ত থাকো, তারপরে তো এখন তো তোমার সাথে আমরা এমনিতে এত যোগাযোগ হয়েছে, কাজেই তুমি মাঝে মাঝে মেসেঞ্জারে রিং করতে পারবা। আমি খুব খুশি আসলে, তোমার সমস্ত পেপার আমি পড়ছি, কিন্তু আমি নেটে বের করে সবকিছু পড়াইছি, এবং আমার মানে আমি একটা ন্যাচারাল ফাইবার পড়াইতাম কিছুদিন আগে, কয়েক বছর আগে, তখনও আমি এবারে তোমার ওইখান থেকে কিছু কিছু করছিলাম। তো আমি খুব খুশি আমি আসলে আমাদের মানে ইউনিভার্সিটিকে গ্রিন ইউনিভার্সিটিতে যখন আমি আসি তোমার, তখন 200, 250, 260 জন মতো ছাত্র ছিল। আমরা 750-এ কিন্তু মাত্র 1-1.5 বছরে আমরা 750-এ গেছিলাম। তারপরে তো আবার প্যান্ডেমিক সিচুয়েশনে একটু 650 আছে এখন। তো এই জায়গাটা আসলে হয়েছে কি, আমার তো তুমি জানোই নেশা, আর এইগুলো তো ডিবেটটা তোমরা ছিলা বলে কিন্তু আমি অনেক গর্বিত। তোমাদের কথা তো গল্প করি, রেজা এসেছিল ওই দিন, রেজাও ছিল এক সময়, ওর সময় ওই ডিবেট দিয়ে কিন্তু। এবং এই মানে এই যে এগুলো তোমার অর্গানাইজেশন গুলো বা ক্লাব গুলোকে কিন্তু আমি সবসময় এনকারেজ করছি, এবং তুমি ছিলা সব দিক দিয়ে মানে স্কোয়ার, একদিকে পড়াশোনায় সবচেয়ে ভালো, আবার তোমার তো ভালো, তোমার এই বিতর্কে ভালো, আবার তোমার গানে অনেক ইয়ে। তো যাই হোক, তুমি কিন্তু আমাদের একটা অ্যাসেট ছিলা, তো আমি তোমাদের ধন্যবাদ দিব। এবং আমরা যেটা চাবো যে তুমি যোগাযোগ রেখো। আজকে তোমার বোধহয় অনেক বছর পরে, আমার মনে হয় কমপক্ষে 10-12 বছর পরে তোমাকে দেখলাম, ওই যে একটা সেমিনার হয়েছিল ওখানে তুমি একটা টক দিছিলা, ওইটাই লাস্ট ছিল। তো যাই হোক, তুমি যোগাযোগ রেখো, আর আমাদের গ্রিন ইউনিভার্সিটিকে আমরা অনেক উপরে তুলতে চাই। তো তোমাদের হেল্প লাগবে, কারণ এখানে তো তোমার আমাদের যারা এখানে শিক্ষক যারা আছেন ওনারা সবাই ডেডিকেটেড, ছাত্রদেরকে মোটিভেট করে আমাদেরকে ওইভাবে তৈরি করতে হবে। তো তোমাদের হেল্প লাগবে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এই সময় বের করে তুমি এসছো, এবং আমরা চাবো যে আমাদের আমি মানে যখন তোমার নাম শুনলাম, মানে উনি জানতো না যে আমি তোমাকে চিনি, তো বললো যে না অস্ট্রেলিয়াতে আছে একজন মানে তো আমি তো পরে ওনাকে বললাম যে আপনি তোমার নাম বললাম, আমি বললো যে স্যার এরকমই হবে বোধহয়। তারপরে উনি কনফার্ম করলো, তাই আমি বললাম যে কোনো অসুবিধা নেই, খালি আমার নাম বললেন। তো যাই হোক, তোমার উপস্থিতি আমাদেরকে অনেক করছে। আসলে ট্যাক্স ফেস্ট তো একটা ছিল, এবং মূলত অবজেক্টিভ ছিল যে আমাদের এলুমনিদের সাথে একটা বড় যোগাযোগ গতকাল ছিল এটা, আর কেরিয়ারটা কিভাবে ওরা ডেভেলপ করবে। এখানে তো ধরো বিভিন্ন ধরনের ছেলেরাই আসে, তো কেরিয়ার ডেভেলপমেন্টের একটা বড় ইম্পর্টেন্ট পার্ট ছিল। তোমার কাছ থেকে ওরা অনেকেই পাবে, এবং যখন তোমার মনে করো যে তোমার যদি যোগাযোগ তোমার সাথে থাকে, তাহলে কোথায় অ্যাপ্লাই করবে, সেটা অস্ট্রেলিয়াতে না হলে আমেরিকা হইলেও তুমি কিন্তু হেল্প করতে পারবা। এবং আমাদের ছেলেরা কিন্তু যাচ্ছে আমেরিকাতে অনেক। তো তোমার থাকবে। অনেক ধন্যবাদ। আর সবসময় বড় কথা হলো তুমি যোগাযোগ রাখবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। লাস্ট একটা কথা শেষ করতে চাই। তারান্নুম আফরিন ম্যাডাম, আপনাকে এই সুবাদে, আজকের সুবাদে আরেকটা অনুরোধ করতে চাই। আমরা নেক্সটে আরেকটা এরকম সেমিনারের ব্যবস্থা করব, সেটা রিসার্চ বেসড।
আপনি আপনার যে লেটেস্ট রিসার্চের উপর আপনি আমাদের একটা টক দিবেন টেকনিক্যাল হ্যাঁ আচ্ছা ওটার উপর আমরা অতি শীঘ্রই উইদিন মান্থের মধ্যে আমরা আপনাকে আমন্ত্রণ জানাতে চাই। তো ছোট্ট করে আপনি একটু কষ্ট করে টাইম বের করে আমাদের দিবেন প্লিজ। না একটু তাহলে ডেফিনিট করে দিবেন আর একটু আগে বললেন একটু। জি অবশ্যই আমি 2 উইকস আগে আপনাকে জানাবো, আপনি একটু সময় বের করে আমাদের দিবেন আর কি। আর ম্যাডামকে আরেকটা কথা বলি একটু, শরীফ স্যার। জি স্যার। ম্যাডাম এই যে আপনি আরো শুনে খুশি হবেন যে আমরা ওই স্যার তো নিতাই স্যারকে জোর করে নিয়ে আসছিলাম। স্যার তো প্রথমে প্রাইভেটে কোথাও চাকরি করেননি বলে আমরা স্যারকে জোর করেই আমাদের মধ্যে নিয়ে আসছি। এবং স্যারের ব্যাপারে আপনি এটাও জানবেন যে স্যার যে এতই আপডেটেড, আমরা ইউনিভার্সিটির মেল অনেক সময় চেক করার আগেই স্যার ইনফরমেশন আমাদেরকে জানিয়ে দেন। তার মানে স্যার খুবই আপডেটেড। আর আমি আপনার সম্পর্কে জেনেছি প্রথম আসলে আমাদের প্রয়াত সিরাজউদ্দিন ভুঁইয়া স্যারের কাছ থেকে 2009-তে আমি যখন গ্রিনে জয়েন করি, তখনই আপনার কথা আমাকে সিরাজউদ্দিন ভুঁইয়া স্যার বলেছিলেন আর কি। তারপরে তো আপনার টক আজকে আমরা শুনলামই। আর আমাদের শরীফ স্যার যেটা আপনাকে ইনভাইট করলেন, আপনি আমাদেরকে রিসার্চের ব্যাপারটা ভালো করে এক্সপ্লেন করবে, আমাদের ফ্যাকাল্টিরাও খুব উপকৃত হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর নাইস ডেকোরেটেড প্রেজেন্টেশন। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ওয়ান্স अगेन স্যার। আমরা কি এখন তাহলে মিটিংটা শেষ করে দিতে পারি স্যার? এই পর্ব শেষ, এখন আপনারা পরেরটা শুরু করেন। আমি একটু নেব আপনাদের কাছ থেকে সর্ব। ওকে স্যার, ওকে ঠিক আছে। হ্যালো শরীফ স্যার। জি স্যার। আমাদের হচ্ছে ওই ওটা মনে হয় আরেকটা মিটিং লিংকে শুরু হবে আর কি। এখান থেকে আমরা তাহলে এখন লিভ নিয়ে ওটাতে আমরা জয়েন করি। আচ্ছা ওইটা কোন লিংক স্যার? ওটার লিংক হচ্ছে faculty.tech। আলামিন স্যার অলরেডি মনে হয় দিয়ে দিয়েছেন, আর স্টুডেন্টদের কাছেও আছে স্যার। আমরা ওটাতে জয়েন করি। ওটা হলো কালচারাল না? হ্যাঁ কালচারাল প্লাস আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সম্ভবত আছে। আচ্ছা ঠিক আছে। আমি স্টুডেন্টদেরকেও বলবো তোমরা সবাই হচ্ছে গিয়ে এই মিটিং থেকে লিভ নিয়ে এখন কালচারাল প্রোগ্রামের মিটিং এ তোমরা লিংক পেয়ে যাবা। ফেসবুক গ্রুপে সম্ভবত দেওয়া হয়েছে অলরেডি, সেখানে তোমরা জয়েন করো।